ইয়েস ভিউয়ার্স, লিটারেরি ক্রিটিসিজমের আজকের পর্বে আজ আমরা আলোচনা করব কিন্তু দ্য স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড। ইয়েস, ভেরি নাইস একটা ক্রিটিসিজম, ম্যাথু আর্নল্ডের লেখা। তো আমরা এই ক্রিটিসিজমটি কিন্তু অনেক কঠিন যদি কারো কাছে লেগে থাকে তাহলে কিন্তু আজকে আর কঠিন লাগবে না। আপনি আজ পড়ার পরে যেমন মনে হবে যে না, ক্রিটিসিজম ইজ ভেরি ইজি, এবং আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি এতে আরো অনেক বেশি সহজ। তো মির্জা সুলতান মাহমুদ স্বপন ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আরেকটা কথা কিন্তু মনে করিয়ে দেই, আমাদের চ্যানেল কিন্তু ভার্চুয়াল ভার্সিটি এবং ফেসবুকের পেজ হচ্ছে হোয়াইট বোর্ড। এই দুটোকেই কিন্তু আপনারা সঙ্গে রাখবেন, হোয়াইট বোর্ডে লাইক দিয়ে রাখবেন এবং ভার্চুয়াল ভার্সিটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভার্চুয়াল ভার্সিটি সাবস্ক্রাইব করার পাশে দেখবেন যে একটি বেল বাটন আছে, সেই বেল বাটনে ছোট্ট করে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমরা যে ভিডিও আপলোড দেই আপনি জানতে পারেন। এবং আপনার প্রয়োজন অনুযায়ী, যদি আপনার প্রয়োজন হয়, আপনি যদি ফোর্থ ইয়ারের হন এবং সেটা যদি ফোর্থ ইয়ারের হয়, ফার্স্ট ইয়ারের যদি হন এবং ফার্স্ট ইয়ারের যদি ভিডিওটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন এবং সেটা উপভোগ করতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটি কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে আপনি পরবর্তী আপডেটগুলো জানতে পারবেন না। আমরা এর পরে কিন্তু ডিপ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন নিয়ে আসছি। সুতরাং আপনার কিন্তু সবগুলোই প্রয়োজন, আর এগুলো থেকে কোনটি মিস করবেন? আর কেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন? তার কারণ হলো এই যে আমাদের এই চ্যানেলটি আমরা এসইও করার খুব বেশি সময় পাই না, সুযোগ পাই না, এবং এসইও না করলে কিন্তু সার্চ দিয়ে আমাদের ভিডিওগুলো পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর সম্ভাবনা যদি কমে যায় তাহলে কিন্তু ধারাবাহিকভাবে প্রতিটি বিষয় কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করতে পারবেন না, আর শেয়ার করতে না পারলে আপনি অনেক কিছুই মিস করবেন। তো আপনাদের এই চ্যানেল কিন্তু ভার্চুয়াল ভার্সিটি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার যা কিছু প্রয়োজন আমি জানি, কারণ সেই রাস্তা আমি হেঁটে এসেছি। আমি চাই যে আপনারা আমার সহায়তা পান, আর আমার সহায়তা পাওয়ার জন্য কিন্তু আমার সঙ্গে একটি সংযোগ রাখতেই হবে। তাহলে আর কথা না বাড়াই, প্রত্যেকটি ভিডিওর হ্যান্ড নোটের লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে অবশ্যই সেই লিংকটি সংগ্রহ করে, সেই নোটটি, হ্যান্ড নোটটি সংগ্রহ করে প্র্যাকটিস করবেন এবং এক্সামে অবশ্যই ভালো করবেন। কমেন্টে জানাবেন, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, এবং কোনো আহ, কোনো পরামর্শ থাকলে সেগুলো আমাদেরকে জানাবেন। উত্তরোত্তর ভালো করা এবং কোয়ালিটি ম্যান হিসাবে আপনাদেরকে প্রতিষ্ঠিত করাই আমাদের এই চ্যানেলের লক্ষ্য। ওকে, তাহলে শুরু করছি দ্য স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড। পোয়েট্রি ম্যাথু আর্নল্ডের লেখা। তো আমরা প্রথমে শুরু করছি বাংলাতে এই স্টাডি অফ পোয়েট্রির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা প্রথমে বাংলায় দেখব, তারপর আমরা ইংরেজি দেখবো, সহজে আমরা বুঝতে পারবো। তাহলে প্রথমে আগে চাই মাতৃভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্র। তো সেক্ষেত্রে আমরা প্রথমে মাতৃভাষা একটু দেখে নিই, তারপর আমরা বুঝবো ইংরেজিতে। তো শুরু করছি দ্য স্টাডি অফ পোয়েট্রি। ম্যাথু আর্নল্ডের লেখা স্টাডি অফ পোয়েট্রিতে ম্যাথু আর্নল্ড নিশ্চয়তা দিয়ে বলছেন যে কবিতার ভবিষ্যৎ অসীম। অসীম মানে অনেক, কবিতার ভবিষ্যৎ অনেক, কবিতাতে অনেক ভবিষ্যৎ আছে, মানে কবিতায় অনেক কিছু আছে। তো আমরা সাধারণ মানুষেরা কবিতা সম্পর্কে অত বেশি আমাদের উচ্চ ধারণা নেই যে কবিতার অনেক শক্তি আছে, কবিতার অনেক ভবিষ্যৎ আছে, কবিতা অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি কিন্তু আমরা খুব বেশি মনে করি না, কিন্তু ম্যাথু আর্নল্ড মনে করছেন যে কবিতার সম্ভাবনা অনেক, কবিতার ভবিষ্যৎ অসীম। উনি এরপরে বলছেন যে আমাদের যে সমস্ত ধর্মমত আছে, আমাদের ধর্মমত, আমরা যে ধর্মগুলো করে থাকি সেই ধর্মমতের ধারণা এবং দার্শনিক যে ধারণাগুলো আছে, বিভিন্ন দার্শনিক যেমন সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, ক্রিটো, এরকম আরো কনফুসিয়াস, আরো বিভিন্ন দার্শনিক যে সমস্ত ধারণাগুলো দিয়েছেন, দার্শনিক ধারণা, সেই ধারণাগুলো কিন্তু অনেক সময় ধাক্কা খেয়েছে। হ্যাঁ, আমরা জানি যে ক্রিশ্চিয়ানিটির বিভিন্ন ধর্মমত কিন্তু একসময় বিভিন্ন বিজ্ঞানী এবং বিভিন্ন ব্যক্তির দ্বারা আঘাত পেয়েছে, এবং পরবর্তীতে তারা সেগুলো কি করেছে, তারা চেঞ্জ করেছে, বা তারা বিভিন্ন জন প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিকের বিভিন্ন ধরনের সংগ্রাম সৃষ্টি হয়েছে। তার মানে ধর্মমত কিন্তু ধাক্কা খেয়েছে। কারণ এর কারণ কি? ধর্মমত এবং দার্শনিক মতবাদ ধাক্কা খেয়েছে, এর কারণটা কি?
কারণ হচ্ছে ধর্মমত ও দার্শনিক মতবাদ গড়ে উঠেছে ঘটনার উপর ভিত্তি করে। ঘটনা তার মানে ফ্যাক্টের উপর ভিত্তি করে, ফ্যাক্টের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবং ঘটনার উপর ভিত্তি করে গড়ে ওঠার কারণে ঘটনা তো এক এক সময় এক এক রকম ঘটে থাকতে পারে। কারণ ঘটনাটা যে ঘটছে সেই ঘটনার প্রেক্ষাপট দেখতে হবে যে কখন ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কার সঙ্গে ঘটছে, কিভাবে ঘটছে, এটা শীতকালে ঘটছে না গ্রীষ্মকালে ঘটছে, এটা কি ইউরোপে ঘটছে ঘটছে না আমেরিকাতে ঘটছে, নাকি পূর্ব প্রাচ্যে ঘটছে। তো এই বিষয়গুলো অনেক কিছুই কিন্তু অনেক শর্ত যুক্ত থাকে একটি ঘটনা। তাই আমরা বলতে পারি যে ধর্মমত এবং দার্শনিক যে মতবাদ গড়ে উঠেছে এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠার কারণে এইগুলোর কি হয়ে থাকে, এইগুলোর মানে স্থায়ী হয় না, এগুলোর পরিবর্তন হয়, এগুলো উম, পরিবর্তন হয়। কিন্তু কবিতায় ঘটনা নয়, কবিতায় ঘটনা মুখ্য না, বরঞ্চ আইডিয়াই মুখ্য। ইয়েস, তার মানে আমরা দেখলাম যে এখানে কিন্তু দুটোর বিষয়, একটি ঘটনা আর একটি হচ্ছে আইডিয়া। তো আমরা কিন্তু একটা কথা শুনে থাকি, সেই কথাটি হচ্ছে এরকম যে সাধারণ মানুষ কথা বলে ঘটনা নিয়ে, সাধারণ মানুষ কথা বলে ঘটনা নিয়ে, আর আহ, অসাধারণ মানুষরা কথা বলে আইডিয়া নিয়ে। অসাধারণ মানুষ কথা বলে কি নিয়ে? আইডিয়া নিয়ে। তাহলে আমরা দেখলাম যে যেহেতু কবিতায় ঘটনা নিয়ে কথা হয় না বরং আইডিয়া নিয়ে কথা হয়, তাহলে এই জন্য কবিতা কি হয়, কবিতা অমর হয়ে যায়, কবিতা অনেকদিন স্থায়ী হয় এবং কবিতায় ভুল কম থাকে। আজ আমাদের ধর্মের সবচেয়ে বড় অংশ হলো এর কবিতা। তো উনি কিন্তু বলছেন যে ধর্মেও কবিতা আছে। হ্যাঁ, আমরা ধর্মে কবিতা দেখি, ধর্মে আমরা আমরা ধর্মে কবিতা দেখি, ধর্মে সুর দেখি, আমরা কবিতা দেখি। যেমন আমাদের আমরা যেগুলোকে আয়াত বলে থাকি সেগুলো কিন্তু কবিতার মতোই, সেগুলো কিন্তু সুর করা যায়, ছন্দ করা যায়। তো আজ আমাদের ধর্মের সবচেয়ে শক্তিশালী অংশ হলো এর কবিতা। কিন্তু এই কবিতাকে কিন্তু আমরা চিনি না। উনি বলছেন এই অচেনা কবিতার কথা বলছেন, যে অচেনা কবিতা, যে কবিতাটার সাথে আমাদের নাই, আমরা জানি না যে এই কবিতাটা কেমন। যেমন ধর্মের মধ্যে ধর্মের বাণীগুলোর মধ্যে অনেক অনেক আইডিয়া থাকে, অনেক অনেক আইডিয়া থাকে। এই আইডিয়া গুলোর কথা উনি বলছেন যে এই আইডিয়া গুলোকে কিন্তু আমরা দেখি না, আমরা শুধু দেখি এই ধর্মের ঘটনাগুলোকে দেখে থাকি, আমরা আইডিয়াকে খেয়াল করি না। আর সেক্ষেত্রে আমরা যেমন বলে থাকি যে বিভিন্ন ধরনের কথা বলা থাকে, যে কথাগুলো দিয়ে আমরা আমাদের বুঝে নিতে হয় যে এখানে কি বলা হচ্ছে। যেমন বলা হচ্ছে কোরআন শরীফে বলা হচ্ছে যে আহ, তোম- তোমাদের মাঝে আমি নিদর্শন দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে শেখো। তোমাদের মাঝে আমি নিদর্শন দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে শেখো, আমার নিদর্শন থেকে তোমরা শেখো। তাহলে এই যে নিদর্শনগুলো দেয়া আছে, তাহলে এগুলো আমরা কোথায় খুঁজে পাবো? এগুলো কিন্তু একটা আইডিয়া, এটা কিন্তু কোনো ঘটনা না, এখানে কিন্তু আইডিয়া দেওয়া হয়েছে আমাদেরকে, যেন আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, আমরা যেন এই বিষয়গুলো খুঁজে নিজেরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। আমাদের বেশি বেশি কবিতা পড়তে হবে, কারণ কবিতার উচ্চতর ব্যবহারিক ক্ষমতা আছে। এখানে কবিতা বলছেন যে কবিতা শুধু আমি পড়লাম তুই এটা কবিতা, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তারপরে বনলতা সেন হাজার বছর ধরে পথ হাঁটতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে। এভাবে আমরা কিছু কবিতা পড়লাম না, এভাবে কম কম কবিতা পড়ে কিন্তু হবে না, আমাদের বেশি বেশি কবিতা পড়তে হবে। কারণ কবিতার উচ্চতর ক্ষমতা, ব্যবহারিক ক্ষমতা আছে, উচ্চতর ব্যবহারিক ক্ষমতা। আমরা কিন্তু বিষয়টা খুব বেশি আমাদের কাছে অদ্ভুত লাগছে যে কবিতার কেমন ব্যবহারিক ক্ষমতা থাকে। কবিতা আমরা জানি যে হ্যাঁ, কবিতাকে আবৃত্তি করা যায়, কবিতা রিসাইট করলে শুনতে ভালো লাগে, এবং কবিতা দিয়ে আমরা কি করতে পারি, কবিতা দিয়ে মানুষের মন ভোলাতে পারি, কবিতা দিয়ে আমরা এই সাধারণ কিছু কাজ করতে পারি। কিন্তু কবিতার যে খুব উচ্চমানের ব্যবহারিক ক্ষমতা আছে এই বিষয়টা কিন্তু আমাদের কখনোই জানা ছিল না। তো এখানে আমরা দেখবো যে কবিতার কি কি উচ্চতর ব্যবহারিক ক্ষমতা আছে, আর্নল্ড সেটি বলেছেন, উনি সেটা প্রমাণ করে দেবেন আমাদের জন্য, আমাদের জীবনের ব্যাখ্যা করতে, আমাদের জন্য, আমাদের জীবনকে ব্যাখ্যা করতে। হ্যাঁ, আমরা জানি যে আমরা অনেক কিছুই আমরা বুঝি না, যেটা আমাদের বোঝা দরকার, আমাদেরকে আমরা চিনি না। ইয়েস, নো thyself। সক্রেটিস বলেছেন যে নো thyself, তার মানে আমরা আমাদের জীবনের অনেক কিছুই জানি না, যেগুলো
আমরা ব্যাখ্যা করতে পারি না, আমরা বোঝাতে পারি না। যেমন কিছু কিছু বিষয় আছে যে আপনি যখনই কারো লেখা পড়বেন, কারো কবিতা পড়বেন, কারো গল্প পড়বেন, কারো উপন্যাস পড়বেন, কারো কোটেশন পড়বেন, তখন আপনার মনে হবে যে এই কথা তো আমার মনেও ছিল, আমি তো আগে কখনো এটা বলতে পারি নাই, কিন্তু আমি তো এটা বুঝতাম, আমি তো এটা ভাবতাম, কিন্তু আমি কখনো বলতে পারি না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা কিন্তু আমাদের জীবনকে ব্যাখ্যা করতে পারি না। তার মানে কবিতা যখন আপনি পড়বেন তখন আপনার এই ব্যাখ্যা করার শক্তি সৃষ্টি হবে। কবিতা আমাদের সান্ত্বনা দেয়, আমাদের জীবনের সান্ত্বনা দেয় কবিতা। রাইট, রাইট, রাইট। আমরা যারা আমরা জানি কিনা যে কবিতা হচ্ছে একটা পজেশন, কবিতা হচ্ছে একটা সম্পদ, এটা সম্পত্তি, যে সম্পত্তি আপনি আপনার পকেটে করে ঘুরতে পারেন, অন্য কিছু নিয়ে আপনি রাখতে পারেন না। যেমন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি একটা কবিতা যদি আবৃত্তি করতে পারতাম এখন, হ্যাঁ একটা অন্ধকারে কোনো নিরিবিলি জায়গায় আপনি একটু কবিতা আবৃত্তি করতে পারলে এটা আপনার জন্য একটা বড় পজেশন, আপনি অনেক মানসিক সান্ত্বনা পাবেন। কিন্তু যদি আপনার মুখস্থ না থাকে আপনি কিন্তু মানসিক যন্ত্রণা পাবেন, যেটা কবিতাও আমার মুখস্থ নেই, আমি বলতে পারছি না, তাহলে কবিতার মুখস্থ করাটা হচ্ছে একটি বড় সম্পদ। আমরা অবশ্যই কমপক্ষে কয়েকটি কবিতা আমরা মুখস্থ রাখবো। আমাদের টিকিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে আরো বেশি কবিতা পড়তে হবে। তার মানে আমরা যদি আমাদেরকে টিকিয়ে রাখতে চাই, আমরা আমাদেরকে এক্সিস্ট করতে চাই, ইয়েস, এবং আমাদেরকে বাঁচিয়ে রাখতে চাই, আমাদেরকে অমর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি কবিতা পড়তে হবে। আর আমরা জানি যে বেশি বড় বড় মানুষেরা বেশি বেশি কবিতা পড়েছেন এবং কবিতাগুলো থেকে তারা আইডিয়া নিয়েছেন কিভাবে বড় হতে হবে। কবিতায় কখনো লেখা থাকে না যে আপনি কিভাবে বড় হবেন, এই বিষয়গুলো সরাসরি লেখা থাকে না, কিন্তু সেখানে যে আইডিয়া গুলো থাকে সেই আইডিয়া গুলো যদি একজন সাধারণ মানুষ ব্যবহার করতে পারে তাহলে সে এক সময় হয়ে যায় অসাধারণ। কবিতা ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ। কবিতা ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ। হ্যাঁ, তাহলে কবিতা, কবিতার সাথে বিজ্ঞান এই বিষয়টা কিন্তু আমরা মিলাতে পারি না। কিন্তু প্রকৃতপক্ষে কবিতা ছাড়া বিজ্ঞান হয় না। আর কবিতা থেকে অনেক বিজ্ঞান এসেছে। আমরা জানি যে অনেক বড়, বড় কবির কাছ থেকে, বড়, বড় নাট্যকারের কাছ থেকে এবং বড়, বড় শিল্পীর কাছ থেকে, আর্টিস্টের কাছ থেকে কিন্তু বড়, বড় বৈজ্ঞানিক ধারণা এসেছে। যেমন আমরা জানি যে বিমান তৈরি হয়েছে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির একটি কল্পনা থেকে, এবং এছাড়াও আমরা জানি যে আহ, বিভিন্ন ধরনের কাল্পনিক যান যেগুলো তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের কাল্পনিক যানের কথা লেখা ছিল বিভিন্ন সাহিত্যকর্মে, প্রাচীন সাহিত্যকর্মে, এবং প্রাচীন সাহিত্যকর্মের এই সমস্ত যান দেখেই পরবর্তীতে তৈরি হয়েছে ট্রেন, বাস, এরকম কিছু। এবং আমরা যখন শুনে থাকি যে আকাশে চলে যাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, আকাশে চলে যাচ্ছে ফেরেশতারা, এই ধরনের যখন আসছে তখনই কিন্তু আমাদের প্ল্যান এসেছে কিভাবে রকেট তৈরি হবে। এবং তাহলে আমরা বুঝতে পারছি যে কবিতা ছাড়া বিজ্ঞান অসম্পূর্ণ। আর আমাদের জীবনের সাথে যেটুকু ধর্ম ও দর্শন আছে তার জায়গাও কবিতা দখল করে নেবে। কবিতার অনেক শক্তি। তার মানে আমাদের ভিতরে যে ধর্ম আছে এবং দর্শন আছে সেটাও সেই জায়গাও, সেই ধর্মের জায়গাও দখল করবে কবিতা, এবং দর্শনের জায়গাও দখল করবে কবিতা। তার মানে কি? তার মানে কিন্তু এটি দাঁড়াচ্ছে যে কবিতায় সব ধর্ম আছে এবং কবিতায় সব দর্শন আছে। তার মানে কবিতাতে সবকিছুই যেহেতু আছে তাহলে ধর্ম এবং দর্শনের কথাও কবিতাতে আছে। কবিতার উচ্চ কার্যক্ষমতা আছে, উচ্চ কার্যক্ষমতা আছে। আমরা দেখলাম যে কবিতার আছে উচ্চ ব্যবহারিক ক্ষমতা, আর এখন দেখছি যে কবিতার উচ্চ কার্যক্ষমতা আছে। সে তার উচ্চ কার্যক্ষমতা রক্ষা করতে পারবে যদি আমরা এর উচ্চ মান ধরে রাখতে পারি। হ্যাঁ, কবিতার উচ্চ কার্যক্ষমতা যে আছে সেই উচ্চ কার্যক্ষমতা কিন্তু আছে, এটা আমরা জানি। কিন্তু যদি আমরা যারা কবিতা লিখি, যারা কবিতার লেখক, কবি, এই কবিরা যদি আমরা উচ্চ মান ধরে রাখতে না পারি তাহলে কি কবিতার উচ্চ থাকবে? কবিতা তো কোনো এজেন্ট না, কবিতা তো নিজে কিছু করতে পারে না, কবিতাকে পড়া হয়, কবিতাকে লেখা হয়, তাহলে এটি কার দায়িত্ব? এটি কবির দায়িত্ব। কি দায়িত্ব? সেটি হচ্ছে কবির দায়িত্ব হচ্ছে কবিতার উচ্চ কার্যক্ষমতাকে রাখা এবং সেই উচ্চ মান ধরে রাখতে হবে, এটা আমাদের কাজ। আমরা অবশ্যই এর উচ্চ মান ধরে রাখতে পারতে হবে আমাদের। কবিতাতে কোনো কপটতা প্রবেশ করতে দেওয়া যাবে না। ইয়েস, 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 সব কিছুতেই কপটতা ঢুকতে পারে, কবিতায় কখনো কোনো কপটতা ঢুকতে দেওয়া যাবে না। কবিতা হিপোক্রেসি বোঝে না, কবিতা বোঝে সরলতা, কবিতা বোঝে সত্য, এবং কবিতা সবই সত্য, কবি কখনো মিথ্যা কথা বলতে পারে না। ম্যাথু আর্নল্ড কবিতার সংজ্ঞা যেভাবে দিয়েছেন, উনি কবিতার সংজ্ঞা দিয়েছেন, কিভাবে সংজ্ঞা দিয়েছেন উনি? উনি বলেছেন তা হলো কাব্যিক সত্য, কাব্যিক সত্য ও কাব্যিক সৌন্দর্য সমৃদ্ধ সমালোচনা দ্বারা জীবনকে সমালোচনা করাই কবিতা। ইয়েস, 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 ইউ মাস্ট রিমেম্বার ইট।
কাব্যিক সত্য দিয়ে এবং কাব্যিক সৌন্দর্য দিয়ে সমৃদ্ধ পর্যালোচনা দিয়ে সমালোচনা দ্বারা জীবনকে সমালোচনা করাই হচ্ছে কবিতা। শুধুমাত্র ভালো কবিতাগুলোই এই কাজটি করতে পারে। আর এই কাজটি করতে পারে কে? শুধুমাত্র ভালো কবিতাগুলোই এই কাজটি করতে পারে। যখন অন্য সব সাহায্য ব্যর্থ হয়, যখন অন্য সব সাহায্য ব্যর্থ হয়, তখন আমাদের সহায় হয়ে, আমাদের অবলম্বন হয়ে শুধু ওই কবিতাই থাকতে পারে। তার মানে আমরা যখন আর কোনো কিছুতেই কোনো আশ্রয় পাচ্ছি না, কেউ আমাদের কোনো বুদ্ধি দিতে পারছে না, কেউ আমাদেরকে ত্রাণ করতে পারছে না, রেস্কিউ করতে পারছে না, উদ্ধার করতে পারছে না, তখন আমরা ব্যর্থ হয়ে আর কোথায় যাব? আমাদের একমাত্র সহায় হতে পারে, একমাত্র অবলম্বন হতে পারে শুধুই কবিতা, শুধুই কবিতা। যে কবিতায় থাকে জীবনের সমালোচনা, সেই কবিতায় কি থাকতে হবে? জীবনের সমালোচনা থাকতে হবে। তাই কবিতার পাঠককে পাঠ করার জন্য সবচেয়ে ভালো কবিতাগুলোকে বেছে নিতে হবে। এস, তার মানে কবিতা যদি আমি যে কোনো যেন তেন কবিতা বেছে নেই, তাহলে সেই কবিতা থেকে কিন্তু আমি এই রস পাবো না, এই উপকার পাবো না, এই কার্যক্ষমতা পাবো না, এই ব্যবহারিক ক্ষমতা পাবো না। সো আমাকে যেটি করতে হবে সেটি হলো, আমাকে অবশ্যই বেছে নিতে হবে কোনটি সঠিক কবিতা আমার জন্য। আর সবচেয়ে ভালো কবিতাগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে পাঠককে আর্নল্ড সতর্ক করেছেন, এবং যেহেতু উনি বলেছেন ভালো কবিতা বাঁচতে হবে, এবং উনি সাজেশনও করে দিচ্ছেন যে কোন কবিতাগুলো অ্যাকচুয়ালি ভালো, কোন কবিতাগুলো অ্যাকচুয়ালি পড়তে হবে। এখানে কবি বলছেন, পাঠককে আর্নল্ড সতর্ক করে দিচ্ছেন যে আপনি যে কোনো কবিতা যখন পড়বেন তার আগে আপনি দেখে নেবেন আপনি যেন কোনো ভুল না করেন। ২ টি ভুল হওয়ার সম্ভাবনা আছে। ২ টি ভুল আপনার সম্ভাবনা আছে। এই ২ ধরনের ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি কবিতা থেকে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি লাভ পাবেন না। সিদ্ধান্ত দুটি হলো ঐতিহাসিক মূল্যায়নের ক্ষেত্রে এবং ব্যক্তিগত মূল্যায়নের ক্ষেত্রে, রাইট? কবিতাকে মূল্যায়ন করতে হবে। কবিতাকে পড়ার ক্ষেত্রে কবিতাকে মূল্যায়ন করতে হবে। আর সেই মূল্যায়নটা কি? সেই মূল্যায়নটা হলো ঐতিহাসিক মূল্যায়ন। ঐতিহাসিক মূল্যায়নের ক্ষেত্রে এবং ব্যক্তিগত মূল্যায়ন, দুই ধরনের মূল্যায়ন হবে। একটি ঐতিহাসিক মূল্যায়ন, আরেকটি হচ্ছে ব্যক্তিগত মূল্যায়ন। কবিতার মূল্য শুধু কবিতার মূল্য দেখেই মূল্যায়ন করা উচিত পাঠকের। কবিতার মূল্য বা উচিত করতে হবে কি হবে? কবিতার মূল্য দেখেই, শুধু কবিতার মূল্য দেখে, কবিতার মূল্য শুধু কবিতার মূল্য দেখেই মূল্যায়ন করা উচিত। তার মানে হচ্ছে এখানে হচ্ছে যে কবিতা কে লিখলেন এইটা বিষয় না, কবিতা কখন লেখা হয়েছে এটিও বিষয় না, কবিতা কার জন্য লেখা হয়েছে এটাই বিষয় না, বরং কবিতার কি মূল্য আছে, কবিতার গুরুত্ব দেখেই কবিতাকে মূল্যায়ন করতে হবে যে এই কবিতাটা আসলে কেমন। ইতিহাস কি বলে এই কবিতা সম্পর্কে? না, ইতিহাস দিয়ে কবিতাকে মূল্যায়ন করা যাবে না। ইতিহাস অনেক কথাই বলতে পারে, ইতিহাসে মিথ্যা কথা বলা থাকতে পারে, ইতিহাস ভুল সিদ্ধান্তও নিতে পারে, কিন্তু এই ইতিহাস দিয়ে, ঐতিহ্য দিয়ে কবিতাকে মূল্যায়ন করা যাবে না। আমার বাবা এই কবিতা পছন্দ করে নাই, তাহলে আমি কবিতা পছন্দ করবো না। এভাবে কবিতাকে পছন্দ অপছন্দ করা যাবে না। আমার পূর্বে যারা শেক্সপিয়ার ছিলেন, শেক্সপিয়ার একজন মহান কবি ছিলেন, উনি পছন্দ করেন নাই, তাহলে আমি পছন্দ করবো না। না, না, এভাবে করা যাবে না। এবং পার্সোনালিও করা যাবে না যে আমি পছন্দ করি না তাহলে এই কবিতাটা ভালো না। আবার এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা পছন্দ করেন না, এটা হলে কবিতাটা ভালো না। না, এরকম কিন্তু করা যাবে না। যখন আমরা প্রাচীন কবিদের নিয়ে যখন কথা বলি, তখন ঐতিহাসিক মূল্যায়ন আমাদের মূল্যায়নকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঐতিহাসিক মূল্যায়ন বলতে বোঝায় ইতিহাস দেখে দেখে মূল্যায়ন। ইতিহাস দেখে মূল্যায়ন বলতে বোঝায় যে আমি আপনাকে একটি আমি আপনাকে একটি প্রোডাক্ট দিলাম, আপনি বললাম যে এইটি কিন্তু অনেক ভালো। আপনি তখন বললেন যে এটি তো আগে কখনো বাজারে দেখি নাই। তো বাজারে আপনি দেখেন নাই, কিন্তু তাই বলে কিন্তু ভালো হতে পারে না, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। তো আপনি বললেন যে এর তো কোনো ইতিহাস নাই, যেহেতু এর কোনো ইতিহাস নাই, তো আমি এই প্রোডাক্টটা আমি কিনবো না। না, এইটি কিন্তু ভুল ডিসিশন। কারণ হচ্ছে যে, যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো এস্টাবলিশড কোম্পানি, সেই কোম্পানিগুলো ভালো মাল বানাচ্ছে, ভালো প্রোডাক্ট বানাচ্ছে, এটা আমি মেনে নিলাম। কিন্তু আমি যে ভালো প্রোডাক্ট বানাচ্ছি না, এটা কিভাবে আপনি নিশ্চিত হতে পারেন? সেহেতু আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে প্রাচীন কবিরা, প্রাচীন কবিদের কবিতা দেখে অনেকেই ওই সময় তেমন মূল্যায়ন করে নাই, বলেছে যে এই কবিতা তেমন ভালো না, এই কবিতা গুরুত্বপূর্ণ না, এবং কবিতার নামই তখনও আহ, আমাদের চোখের সামনে আসে নাই। তো এই সমস্ত কবিগুলোকে মূল্যায়িত হয়েছে পরে। যেমন আমরা যদি উইলিয়াম ব্লেকের কথা বলি, উইলিয়াম ব্লেককে কখনো কবি মনে করা হয় নাই,
গুরুত্বই দেওয়া হয়নি, কিন্তু এখন বলা হচ্ছে যে উনি দ্য প্রিকারসর অফ রোমান্টিসিজম, রোমান্টিসিজমের প্রিকারসর উনি, এবং ওনাকে বলা হচ্ছে উনি অনেক বড় মাপের কবি, উনি অনেক আত্মিক কবি, এগুলো বলা হচ্ছে। ইন দ্য সেম ওয়ে জন ডানকে বলা হয়েছে, জন ডানের কিন্তু কোনো কথাই ছিল না, জন ডানকে কেউ চিনতই না। আর জন ডানকে চিনতো না, সেই জন ডানকে আমরা দেখছি যে এত সুন্দর প্রেমের কবিতায়, এত ভালো কবিতায়, এত মেটাফিজিক্যাল কনসেপ্ট ব্যবহার করা, এত গুরুত্বপূর্ণ সুন্দর থিম গুলো নিয়ে আসা, অন্য কোনো কবি পারেন নাই। তাহলে আমরা কি বলতে পারবো যে প্রাচীন কবিদের দিয়ে, প্রাচীন কবিদের প্রাচীন ঐতিহাসিক মূল্যায়ন দিয়ে, ঐতিহাসিক ভাবে যারা মূল্যায়ন করছে তাদের মূল্যায়নের সাথে আমাদের মূল্যায়নকে মিলায়ে আমরা কোনো কবিতাকে মূল্যায়ন করতে পারবো? না, পারবো না। এরপর আমরা দেখবো সমসাময়িক কবিদের নিয়ে। এটাকে দেখলাম আমরা যে প্রাচীন কবিদের নিয়ে, আর এখন দেখবো যে আমাদের সময়ের যে সমস্ত কবিরা আছে, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, আল মাহমুদ, এবং আরো যারা যারা আছে, সমসাময়িক কবিদের নিয়ে আলোচনার সময় ব্যক্তিগত মূল্যায়নে আমাদের মূল্যায়নকে ক্ষতিগ্রস্ত করতে পারে, রাইট? ব্যক্তিগত মূল্যায়ন ক্ষতিগ্রস্ত করতে পারে। এখানে আমি বলে রাখি কথাটা, সেটি হচ্ছে ব্যক্তিগত মূল্যায়ন কেমন? আপনি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, আমাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কেউ একজন আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ অন্য কোনো দল করতে পারে। তো এই অন্য দল করার ক্ষেত্রে যদি আমরা দেখি যে অমুক কবি অমুক দলের সাথে সম্পর্কিত আছে, কিছুটা অমুক দলের নেতার সাথে তার ভালো সম্পর্ক, তাহলে এই কবিকে আমি পছন্দ করব না, কারণ আমি তার অন্য দল করে থাকি না। এভাবে কবিকে নিয়ে চিন্তা করা যাবে না। কবিদের এভাবে চিন্তা না করে কবি কি মূল্যায়ন, কবি কি লিখেছেন, কবির কবিতাটা কেমন, কবির কবিতার স্টাইল কেমন, কবির কবিতার আইডিয়া কেমন, কবির কবিতাতে কি কি আছে, এখান থেকে আপনি কি পেতে পারেন, এখান থেকে দেশ কি পেতে পারে, জাতি কি পেতে পারে, এই বিষয়গুলো সমস্ত কিছু দেখে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, যে তিনি একজন আমার বিরোধী দলের বিরোধী পক্ষের লোক, তারপরে উনি কবি হিসাবে ভালো, ইয়েস। শত্রু যদি প্রশংসা দাবিদার হয়ে থাকে, শত্রুকে প্রশংসা করতে হবে, না হলে কিন্তু প্রশংসনীয় লোক, গুণী মানুষ আপনি পাবেন না। পাঠকের উচিত কি? পাঠকের উচিত সত্যিকার মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া। সত্যিকার মূল্যায়ন, তাহলে আমরা তিন ধরনের মূল্যায়ন দেখলাম। একটি হচ্ছে পার্সোনাল এস্টিমেট, দ্যাট মিনস ব্যক্তিগত মূল্যায়ন। আরেকটা দেখলাম হিস্ট্রিক এস্টিমেট, এস্টিমেট, দ্যাট মিনস ঐতিহাসিক মূল্যায়ন। আর এখন আমরা দেখছি অ্যাকচুয়াল এস্টিমেট, রিয়াল এস্টিমেট, প্রকৃত মূল্যায়ন। ইয়েস, প্রকৃত মূল্যায়নের উপর গুরুত্ব দিতে হবে আমাদের। আমাদের কারোর উপর নির্ভর করা যাবে না। সত্যিকার মূল্যায়ন বলতে বোঝায় সেই গুণগুলোকে, সত্যিকারের মূল্যায়ন বলতে সেই গুণগুলোকে বোঝায় যেগুলো যেগুলো চেনা ও খুঁজে বের করা গুণগুলো দ্বারা সর্বোত্তম কবিতা তৈরি করা সম্ভব। তাহলে আমরা এখানে দেখছি সত্যিকারের মূল্যায়ন বলতে বোঝায় সেই গুণগুলোকে চেনা ও খুঁজে বের করা, যে গুণগুলোর দ্বারা সর্বোত্তম কবিতা তৈরি করা সম্ভব। তার মানে আমরা দেখব যে কি কি দিয়ে, কি কি হলে সবচেয়ে ভালো কবিতা হয়। এই ভালো ভালো কবিতাগুলো, ভালো কবিতার গুণগুলো যদি আমরা চিনে এবং খুঁজে পাই এই কবিতাতে, তাহলে বুঝবো যে হ্যাঁ, এই কবিতাটা ভালো। আর কবিতা থেকে হতে হবে সত্যিকারের ক্লাসিক কবিতা, সত্যিকারের ক্লাসিক, ক্লাসিক 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 ক্লাসিক, কিন্তু মিথ্যা ক্লাসিক হলে চলবে না। তাহলে আমাদের এখানে প্রশ্ন, স্যার ক্লাসিকটা কি জিনিস? ক্লাসিক বুঝতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে পরবর্তীতে ক্লাসিক কবিতা হলো সেই কবিতা যেটি সবচেয়ে ভালো ধরনের কবিতা। সবচেয়ে ভালো ধরনের কবিতাকে বলা হয় ক্লাসিক কবিতা। আমরা এই ধরনের ক্লাসিক কবিতা অবশ্যই গভীরতার সাথে অনুভব করব আর উপভোগ করব যতটা আমাদের পক্ষে সম্ভব। আমরা কি কবিতা পড়বো? আমরা ক্লাসিক কবিতা পড়বো। এবং ক্লাসিক কবিতা কিভাবে পড়বো? গভীরভাবে পড়বো এবং উপভোগ করবো আমাদের পক্ষে যতটা সম্ভব। বিমূর্ত বিষয়গুলো নিয়ে আলোচনা উচ্চমানের কবিতার বৈশিষ্ট্যতা মেনে নেওয়ার দরকার নাই। আমরা মনে করে থাকি যে যদি কবিতাতে কিছু বিষয় থাকে যে বিষয়গুলো বোঝা যাবে না, যে বিষয়গুলো আমার মাথার উপরে যাবে, আমার ব্রেনের উপরে যাবে, আমি একটু হালকা হালকা ধারণা পাবো কিন্তু স্পষ্ট হবে না, কি কি বললো না বললো কবিতাগুলো একটু একটু বুঝেছি কিন্তু অনেক ভালো লেগেছে না। কবিতার বিষয়গুলো এরকম বিষয় নিয়ে কথা বললে হবে না। কবিতাতে বিষয়গুলো হতে হবে অ্যাবস্ট্রাক্ট হতে হবে না, ম্যাটেরিয়াল হতে হবে, বাস্তব হতে হবে, বাস্তব হতে হবে, মূর্ত উদাহরণগুলো থাকতে হবে, মূর্ত। তারপরে কবিতা বিমূর্ত থাকলে আমরা বুঝবো না, বরং মূর্ত থাকতে হবে, যেগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। মূর্ত উদাহরণগুলো পড়া অনেক ভালো, মূর্ত উদাহরণগুলো পড়া অনেক ভালো। যে সমস্ত কবিতায় মূর্ত বিষয়গুলো পাওয়া যায় সেগুলোই উচ্চমানের কবিতা। আর যে সমস্ত কবিতায় মূর্ত বিষয়গুলো পাওয়া যায়, মূর্ত বিষয়গুলো যেগুলোতে পাওয়া যায় সেগুলোই হচ্ছে উচ্চমানের কবিতা। তার মানে হচ্ছে বিমূর্ত দিয়ে উচ্চমানের কবিতা হয় না, বরং
মূর্ত দিয়েই সম্ভব হচ্ছে উচ্চমানের কবিতা এবং সর্বোচ্চ মানের কবিতার নমুনা। এবং এটি হবে হচ্ছে সর্বোচ্চ মানের কবিতার নমুনা, যেখানে কি হবে মূর্ত থাকবে। তাহলে ভালো কবিতা হচ্ছে মূর্ত থাকতে হবে। আর বলা যায় যে সর্বোচ্চ মানের কবিতার বৈশিষ্ট্য এই মূর্ত কবিতাগুলোতেই পাওয়া যায়। সর্বোচ্চ মানের কবিতাগুলোর বৈশিষ্ট্য কোথায় পাওয়া যায়? এই মূর্ত কবিতাগুলোতেই পাওয়া যায়। হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন এবং অন্যদের কবিতার ছোট ছোট প্যাসেজ ও লাইন মুখস্থ রাখতে হবে, আর সেগুলোকে পরীক্ষার পরশপাথর হিসাবে ব্যবহার করতে হবে। কার কার কবিতা দেখলাম আমরা? হোমারের কবিতা, দান্তের কবিতা, শেক্সপিয়ারের কবিতা, মিল্টন ও অন্য কিছু বড় কবি আছে, ক্লাসিক কবি আছেন। এই ক্লাসিক কবিদের কিছু কিছু কবিতার ছোট ছোট প্যাসেজ আমরা মুখস্থ করে রাখবো, লাইন মুখস্থ করে রাখবো, এবং সেগুলোকে আমরা ব্যবহার করব কোষ্ঠী পাথর হিসাবে। কোষ্ঠী পাথর হিসাবে ব্যবহার করে অন্যগুলোকে পরীক্ষা করব যে এই কবিতাগুলোর মতো কি এই কবিতাটা হতে পেরেছে। পারলে আমরা বুঝবো যে এটা উচ্চমানের কবিতা, না হলে বুঝবো যে না এগুলো উচ্চমানের কবিতা নয়। আমরা যে কবিতাগুলো পড়তে চাই সেগুলো, এই যে কবিতাগুলো আমরা মুখস্থ করলাম, যে প্যাসেজ গুলো মুখস্থ করলাম, যে লাইনগুলো মুখস্থ করলাম, সেই লাইনগুলোর আলোকে, সেই লাইনগুলোর ফোকাসে আমরা দেখব, এগুলোকে পরস্পর হিসেবে ব্যবহার করব, কোষ্ঠী পাথর হিসেবে ব্যবহার করব, ব্যবহার করে দেখব যে হ্যাঁ আমাদের এই কবিতাটা যদি পড়বো আমি, সেই কবিতাটা উচ্চমানের কবিতা কিনা। যিনি কবিতা পড়বেন, যিনি কবিতা পড়বেন তার সাথে এই পরশপাথর কবিতার মিল থাকতে হবে তা না। না, যে কবিতা আপনি পড়বেন, আপনি যে কবিতা পড়বেন সেই কবিতার সাথে এই কোষ্ঠী পাথর কবিতা যেটি আপনি মুখস্থ করেছেন, যে লাইনটি আপনি মুখস্থ করেছেন, এর সাথে মিল থাকতে হবে তা কিন্তু না। কেউ কেউ ভাবতে পারে যে না এইভাবে উনি লিখেছিলেন, উনি এই ছন্দ ব্যবহার করেছিলেন, এখানে এই ছন্দ নাই, তা কিন্তু করা যাবে না। আবার উনি বলেছিলেন যে এই এখানে উনি ব্যবহার করেছেন, উনি এখানে এই ধারা ব্যবহার করেছেন, কিন্তু এখানে তো সেই ধারা ব্যবহার নাই, তা কিন্তু এভাবে ভাবা যাবে না। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে কোষ্ঠী পাথর প্যাসেজ যেটা আছে, কোষ্ঠী পাথর প্যাসেজ যেটাতে আপনি মানে মান নির্ণয় করবেন, এই যে আপনার থার্মোমিটার যেটা, এটা কিন্তু থার্মোমিটার হিসেবে ব্যবহার করার মতো, যে থার্মোমিটার বা ব্যারোমিটার, এই থার্মোমিটার প্যাসেজ গুলো, এই লাইনগুলো যদি আপনি সুকৌশলে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে কবিতাগুলো আপনি পড়ছেন সেগুলোতে সর্বোত্তম কাব্যিক গুণাবলী, কবিতার গুণাবলীর উপস্থিতি আছে নাকি নাই, আপনি বুঝতে পারবেন যে কাব্যিক গুণাবলীর উপস্থিতি এবং অনুপস্থিতি সর্বোত্তম এখানে আছে কি নাই, এটি আপনি বুঝতে পারবেন। কোনো কোনো পণ্ডিত মনে করেন যে উৎকর্ষতার কিছু কিছু বৈশিষ্ট্য ছেড়ে দেওয়া উচিত। কোনো কোনো পণ্ডিত মনে করেন যে উৎকর্ষতার কিছু কিছু বৈশিষ্ট্য ছেড়ে দেওয়া উচিত। তো একটা কথা বলা হয় যে ভালোর কি শেষ আছে? ভালোর শেষ নেই। কিন্তু এখানে যদি উনি যেটা বলছেন যে কিছু কিছু পণ্ডিত বলে থাকেন যে অনেক ভালো কবিতা হতে হবে, একেবারে বা কবিতা নিখুঁত হতে হবে, কবিতার সবকিছু এক হতে হবে। এইটা আসলে এই বৈশিষ্ট্যটা ছাড়াই ভালো, এই বৈশিষ্ট্য ছাড়া না হলে অনেক সমস্যা হয় কবিদের। এই বিষয়ে আর্নল্ড কি বলছেন? তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু এই ভিডিওটির হ্যান্ড নোট আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেগুলো নিয়ে আপনাদের এক্সামের জন্য প্রিপেয়ার হবেন। তাদেরকে সন্তুষ্ট করার জন্য আর্নল্ড বলেছেন এই যে যারা মনে করে যে উচ্চ মানের কবিতায় একেবারে খুব বেশি উৎকৃষ্টতা, সবকিছু নির্ভুল হওয়া দরকার নাই, তাদের সম্পর্কে আর্নল্ড বলেছেন যে কবিতার বিষয়বস্তু এবং কবিতার স্টাইল দুটো মিলেই কবিতা উৎকৃষ্ট হয়। কবিতা উৎকৃষ্ট হওয়ার জন্য শুধুমাত্র বিষয়বস্তু ভালো তাহলে কবিতা ভালো তা কিন্তু না। আবার কবিতার স্টাইলটা অনেক ভালো তাহলে কবিতাকে ভালো বললাম না, এটিও বলা যাবে না। কিন্তু বিষয়বস্তু আর স্টাইল অবশ্যই হবে খুব বেশি উন্নত মানের। সৌন্দর্য মূল্য, সৌন্দর্য মূল্য ও শক্তি। বিষয়বস্তুকে কি হতে হবে? বিষয়বস্তুকে উন্নত মানের হতে হবে, এর মূল্য থাকতে হবে উন্নত মানের, এবং এর একটা শক্তি থাকতে হবে, যে শক্তি পাঠককে ইমপ্রেস করবে। স্টাইলও তাই। স্টাইল কি করবে? স্টাইল অবশ্যই খুব উচ্চ মানের সৌন্দর্য সম্পন্ন হবে, এর উচ্চ মূল্য থাকতে হবে, এবং স্টাইলে যদি শক্তি থাকবে, যে শক্তি পাঠককে কি করবে? পাঠককে আকর্ষণ করবে, আকৃষ্ট করবে, অ্যাট্রাক্ট করবে। কিন্তু এখানে
আর্নল্ড কিন্তু এই মানটা বলেন নাই যে কোন মানের দ্বারা স্টাইলটা উন্নত হবে, কোন মানের দ্বারা এই যে বিষয়বস্তুর মানটা উন্নত হবে, এটা উনি বলেন নাই। কিন্তু আর্নল্ড এই মান বা চিহ্নকে স্পষ্ট করেননি। তো আমরা জানি যে ক্রিটিসিজম গুলোতে এই বিষয়গুলো থেকে থাকে, কিছু কিছু ধোঁয়াশা, কিছু কিছু অস্পষ্টতা, ভেগনেস থেকে থাকে। তো এই বিষয়গুলো মেনে নিতে হবে। তিনি বলছেন যে যেটি আমাদের বুঝতে হবে, আর্নল্ড বলছেন এখানে, তিনি বলছেন যে যেটি আমাদের বুঝতে হবে যে উচ্চমানের কবিতার চিহ্ন বা পরিচায়ক কি। তার মানে হচ্ছে এখানে উনি জিজ্ঞাসা করছেন যে উচ্চমানের যে কবিতা আমরা কথাগুলো বললাম সেগুলোর চিহ্ন কি? সেগুলোর পরিচায়ক কি? চিহ্ন বা পরিচয় আমরা জানি যে আমাদের যদি আমরা বলি যে এটি কি, তখন এটি বাংলা ভাষায় লেখা থাকলে আমরা বলি যে বাংলা, আবার ইংরেজি ভাষায় লেখা থাকলে ইংরেজি, এগুলো চিহ্ন দিয়ে বোঝানো হয়। আবার যদি আমরা বলি যে এটি কি, আমরা বললাম যে এটি কম্পিউটার, ল্যাপটপ, পাশে লেখা থাকলে ল্যাপটপ, তাহলে বলবো ল্যাপটপ। যদি কোনো কবিতায় সত্য থাকে, আর্নল্ড এখন বলছেন যে কিভাবে আমরা বুঝবো যে এটার মান, উচ্চ মান আছে কিনা, এর পরিচয় কি, এর চিহ্ন কি। তো কবিতায় এর চিহ্ন হচ্ছে এই কবিতায় থাকতে হবে সত্য, সত্য, কবিতায় সত্য। আর থাকতে হবে সিরিয়াসনেস, কবিতায় সিরিয়াসনেস থাকতে হবে, তৎপরতা থাকতে হবে, এবং এখানে কোনো সিলি বিষয়, সিলি ম্যাটার, সিলি স্টাইল ইউজ করা যাবে না। এখানে থাকতে হবে ট্রুথ, ট্রুথ মানে সত্য, এবং সত্য সবসময় গম্ভীর। আর সত্য সিরিয়াসনেস, সত্য কিন্তু সিরিয়াসনেস মানে হচ্ছে গম্ভীরতা। তাহলে কবিতার শব্দ চয়ন আর স্টাইল আপনা আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তার মানে এখানে উনি যেটা বলছেন যে আপনি যদি মনে করেন যে আপনি স্টাইল ঠিক করতে পারছেন কিন্তু বিষয়বস্তু ঠিক করতে পারছেন না, অথবা বিষয়বস্তু ঠিক করতে পারছেন কিন্তু স্টাইল ঠিক করতে পারছেন না, তো এই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা, এটি সমাধান করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে বিষয়বস্তুটাকে গুরুত্ব দিতে হবে, এবং বিষয়বস্তু 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 বিষয়বস্তুটাকে সত্য হিসাবে নিয়ে আসতে হবে, এবং বিষয়বস্তুতে সিরিয়াসনেস থাকতে হবে। আর এই দুটি শর্ত যদি কবিতায় থেকে থাকে, তাহলে আপনার যে স্টাইল, এই স্টাইল আপনা আপনি শ্রেষ্ঠ হয়ে যাবে। আপনাকে চেষ্টা করে আর স্টাইল ঠিক করতে হবে না। তার মানে কবিতার সত্য এবং সিরিয়াসনেস থাকলে কবিতার শব্দচয়ন এবং কবিতার স্টাইল অটোমেটিক্যালি শ্রেষ্ঠ হয়ে যায়। এখানে আপনাকে আর চেষ্টা করতে হবে না। সো আপনি এই ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলেন। এরপর উনি বলছেন যে এই দুটি পরস্পরের সাথে খুব বেশি সম্পর্কিত। এই দুটি বলতে কি কি বোঝাচ্ছে? এই যে আমাদের কবিতার সত্য এবং কবিতার স্টাইল, কবিতার বিষয়বস্তু এবং কবিতার স্টাইল কিন্তু খুব বেশি পরস্পরের সাথে সম্পর্কিত। এতক্ষণ কবিতাকে মূল্যায়ন করার জন্য আর্নল্ড যে সাধারণ নীতিমালা প্রদান করেছেন, আমরা জানি যে আপনি যখন কোনো কিছুকে মূল্যায়ন করবেন তখন একটি নীতিমালা দেওয়া হয়, যে আপনার যেমন খাতা দেখা হবে, সেই খাতা দেখার সময় আমাদেরকে একটি মূল্যায়ন দেওয়া হয় যে আপনি যদি এই সে এতটুকু লেখে তাহলে তাকে ১০-এর মধ্যে এত দিবেন, এতটুকু লিখলে এত দিবেন, সে যদি কন্টেন্ট ভিত্তিক লিখতে পারে তাহলে তাকে এত দিবেন, আর সে কন্টেন্ট কিছুটা লেখে তাহলে এত দিবেন। এইভাবে মূল্যায়ন করা কিন্তু একটি আমাদের নীতিমালা দেওয়া থাকে। তো একইভাবে কবিতাকে মূল্যায়ন করার জন্য আর্নল্ড কিছু সাধারণ নীতিমালা দিয়েছেন। কিছু সাধারণ নীতিমালা দিয়েছেন, মানে সবার জন্য নীতিমালা দিয়েছেন, যেগুলোর ব্যবহারিক প্রয়োগ দেখানোর জন্য, তিনি ব্যবহারিক প্রয়োগ কোথায় হবে এটা দেখানোর জন্য বলেছেন যে আর্নল্ড বলেছেন জেফ্রি চসারের কথা। কার কথা বলেছেন? জেফ্রি চসারের কথা বলেছেন। ১৫ শতকের কবির কথা বলেছেন যে হ্যাঁ, আপনারা ১৫ শতকের জেফ্রি চসারের দিকে তাকান, তার কবিতার দিকে তাকান। থেকে রবার্ট বার্নস পর্যন্ত ইংরেজি কবিতাগুলোর একটি পর্যালোচনা করেছেন। তার মানে ১৫ শতকের কবি, ১৫ শতকের কবি জেফ্রি চসার এবং ১৮ শতকের কবি রবার্ট বার্নস, এই দুজনের কবিতা, এই দুজনের কবি, দুজনের মাঝখানে যত কবি ছিলেন, এদের বেশ কয়েকজনকে নিয়ে আলোচনা করে উনি দেখিয়েছেন যে এই কবিতাগুলো কিভাবে আপনি বুঝবেন যে এই কবিতাকে কি দিয়ে মূল্যায়ন করবেন। এজন্য তিনি কিছু ব্যবহারিক প্রয়োগের জন্য কিছু একেবারে বাস্তব কবিকে নিয়ে এসেছেন, বাস্তব কবির কবিতাকে নিয়ে উদাহরণ হিসাবে দেখিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে কোনগুলো কবিতা কবিতা শ্রেষ্ঠ কিনা, কবিতা উচ্চ মানের কিনা, সেই নীতিমালা উনি আমাদেরকে এখানে দেখিয়েছেন। চসারের কবিতার বিষয়বস্তু, তার দৃষ্টিভঙ্গি, জীবনকে উপস্থাপনের মধ্যে আছে বিশালতা, স্বাধীনতা, বুদ্ধির দীপ্তি আর মহানুভবতা।
তো চসারের কবিতার যে গুণাবলী সেগুলো ম্যাথু আর্নল্ড আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে ওনার বিষয়বস্তু, তার দৃষ্টিভঙ্গি এবং জীবনকে উপস্থাপনের মধ্যে আমরা বিশালতা দেখি। তার মানে অনেক অনেক ব্যাপক, অনেক ডাইভার্স, অনেক বৈচিত্র্যময় তার উপস্থাপনা। এবং সেখানে উনি স্বাধীনতা ব্যবহার করেছেন, তার ইচ্ছে মতো উনি ব্যবহার করেছেন। তার মানে তার আগের লেখকেরা, কবিরা যে লিমিটেশনের মধ্যে থাকতেন, যেগুলো তারা ব্যবহার করতেন না, চসার কিন্তু এসে সবকিছুই ব্যবহার করেছেন। এবং বুদ্ধির দীপ্তি আছে তার লেখার মধ্যে, বুদ্ধির দীপ্তি ব্যবহার করেছেন। উনি নতুন কিছু তৈরি করেছেন, ক্রিয়েটিভিটি দেখিয়েছেন এবং মহানুভবতা দেখিয়েছেন। তার মানে ওনার মধ্যে গ্রেটনেস দেখা গেছে, আর লেখার মধ্যে অনেক গ্রেট মনে হয়েছে যে হ্যাঁ, তার মধ্যে একটা গ্রেটনেস আছে। তিনি সত্যিকারের, তার আগের লেখকেরা কিন্তু মানুষ নিয়ে চিন্তা করেন নাই। মানুষকে নিয়ে যে লিখতে হবে তা লেখেন নাই। তারা বরঞ্চ দেব-দেবী, ধর্ম, এই সমস্ত বিষয়কে, রাজা, রানী, তারপরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে লিখেছেন। কিন্তু তিনি সত্যিকারের মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষকে ভেবেছেন। চসারই প্রথম যিনি মানুষকে মানুষ বলে পরিচয় দিয়েছেন। এর আগে মানুষগুলো ছিল দুই ভাগে বিভক্ত, একটি শাসক আর একটি শাসিত। আর শাসিতদের মানুষ বলে মনে করা হতো না। তাহলে আমরা বুঝতে পারছি যে চসারই প্রথম কি করলেন, মানুষকে মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলেন। এর আগে যেহেতু মানুষ বলে মানুষকে মনে করা হতো না, তাই মানুষকে নিয়ে কোনো কিছুই লেখা হতো না। সাধারণ মানুষকে নিয়ে কবিতা লেখা, সাধারণ মানুষকে নিয়ে কোনো কাব্য রচনা করা, এইটি কবিরা মনে করতেন যে এটা তাদের জন্য একটি নিম্ন মানের কাজ হয়ে যাবে। এবং তারা যদি এই ধরনের সাধারণ লোককে নিয়ে কবিতা লেখেন, যদি গল্প উপন্যাস লেখেন, তাহলে তাদের মান কমে যাবে, তারা কবি হিসাবে ছোট মানের হয়ে যাবেন। এই জন্য তারা কখনো সাধারণ মানুষকে নিয়ে, ছোট মানুষকে নিয়ে কবিতা লিখতেন না। কিন্তু চসারই প্রথম মানুষ তিনি মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে দেখেছেন। কিন্তু তার কবিতায় এত প্রশংসা করার পরে কিন্তু উনি বলছেন যে তার কবিতায় কিন্তু হাই সিরিয়াসনেস নাই। হাই সিরিয়াসনেস নাই তা বলে নাই, কোনো অভাব আছে, মানে কম আছে, হাই সিরিয়াসনেস এর কম আছে। তো আমরা জানি যে একজন মানুষের পরিপূর্ণতা সম্ভব না, একজন মানুষ সবকিছু পরিপূর্ণভাবে করতে পারবে এটা কিন্তু সম্ভব না। মানুষ কখনো পুরোপুরি পারফেক্ট হতে পারে না। আর মানুষ সব দিকেই সমান পারদর্শী হতে হবে, মানুষ অলরাউন্ডার হবে, এটা কিন্তু খুব বেশি যৌক্তিক না। কারণ আমরা দেখেছি, নিজেরাই চেষ্টা করে যে না, সবকিছু অত ভালোভাবে পারা যায় না। চসারের ভাষা বোঝা কঠিন, কিন্তু সমস্যাও সহজেই সমাধান করা যায়। চসারের ভাষাটা বোঝা কঠিন আছে, কিন্তু এই সমস্যাটা, এই যে সমস্যাটা আমরা বলছি যে ভাষাটা কঠিন, আমরা বুঝতে কষ্ট হয়, কিন্তু এই সমস্যাটা সমাধান করা খুব কঠিন না যে আমরা এটা একদম বুঝবো না, তা কিন্তু না। সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে যশোরের কবিতা আরো বেশি এবং বেশি পড়া হবে। তারপর যশোরের কবিতা কিন্তু ক্লাসিক কবিতা, যশোরের কবিতা কিন্তু অনেক মানে উচ্চ মানের কবিতা, অমর কবিতা, অমর। উনি লিখেছেন যে সময়, সেই সময় তার অ্যাপিল ছিল, তার আবেদন ছিল, আকর্ষণ ছিল, আহ, পাঠককে আকৃষ্ট করতে পেরেছিল। কিন্তু এখনো সেটি আকৃষ্ট করতে পারে এবং অনাদিকাল পর্যন্ত যতদিন এই শিক্ষা বেঁচে থাকবে, যতদিন তার যশোরের কবিতা বেঁচে থাকবে, ততদিন কিন্তু তার কবিতা পড়তেই থাকবে, মানুষ পড়তেই থাকবে এবং আরো বেশি বেশি পড়া হবে। কারণ যশোরের কবিতা যতই বেশি পড়া যায় ততই বেশি এখান থেকে নতুন নতুন রস বের হয়। কিন্তু যশোর কিন্তু ক্লাসিক কবি নন। উনি কিন্তু বলছেন, চসারকে ক্লাসিক কবি উনি বলতে চাচ্ছেন না। তো একটি ব্যাপার হচ্ছে এরকম যে চসার অনেক বড় মাপের কবি, চসার ফাদার অফ পোয়েট্রি, চসারের অনেক উচ্চ মান আছে, কিন্তু তাকে উনি কিন্তু বড় মাপের কবি বলছেন না। এতে কিন্তু ক্লাসিক কবি বলছেন না, এতে আমাদের মন খারাপ হতে পারে। কিন্তু মন খারাপ হলে একটা বিষয় মনে রাখতে হবে যে ক্লাসিক হওয়ার মানের কিন্তু তার অভাব আছে। কেন অভাব আছে? কারণ যে পথ দেখায় সে কিন্তু সব পথ চেনে না। আর যে পথ তৈরি করে না, বরং অনেকগুলো পথ কিন্তু সে দেখতে পারে। চশমা আমাদেরকে পথ দেখিয়েছে এবং তার পথ দেখানোর পরে, তার পথ দেখে, তার ভুলগুলোকে শুধরে নিয়ে, তার সমস্যাগুলোকে দেখে আমরা কিন্তু শুদ্ধ হয়েছি। শুদ্ধ হয়ে আমরা ক্লাসিক কবি হয়ে গেছি। ইয়েস, শেক্সপিয়ার হয়েছেন, আমরা ক্লাসিক হয়েছি, মিল্টন হয়েছেন, আমরা ক্লাসিক হতে পেরেছি। কিন্তু চসার কিন্তু কি করেছেন? চসার শুরুটা করেছেন, যে পথ দেখান তিনিই থাকেন এগিয়ে। তার মানে চসার কিন্তু এই ব্যাপারে এগিয়ে আছেন। কিন্তু চসার কি হতে পারেন নাই? ক্লাসিক হওয়ার হতে পারে না। আমি তো বলেছি যে সবকিছু সবাই পারবেন না, কিন্তু উনি যে শুরুটা করেছেন এটাই তার গ্রেটনেস। ক্লাসিক হওয়ার মানের অভাব তার আছে। এটি সহজেই পরীক্ষা করা যায় যদি চসারের লেখা একটি প্যাসেজের সাথে দান্তের লেখা একটি প্যাসেজের তুলনা করা যায়। ইয়েস,
দান্তের লেখা একটি প্যাসেজ দিয়ে যদি চষার একটি প্যাসেজের তুলনা করা যায় তাহলে আমরা বুঝবো যে দান্তের লেখাটা উন্নত মানের এবং চষারের লেখাটা সেই মানের হতে পারে নাই। তাহলে আমরা বলতে পারছি যে দান্তে হচ্ছে ক্লাসিক কিন্তু চষার ক্লাসিক না, কারণ দান্তেকে কিন্তু চষার দেখতে পারেন নাই। যদি এমন হতো যে দান্তের লেখা পড়ার পরে চষার লিখেছেন তাহলে উনি কি করতেন, দান্তের যে স্টাইলটা তিনি সেই উন্নত মানের স্টাইল ফলো করতে পারতেন। কিন্তু ইংল্যান্ডের ইতিহাসে তখন দেখা যায় তার সামনে উদাহরণ হিসাবে তাকে দেখানোর মতো, তাকে পথ দেখানোর মতো কেউই ছিল না। দান্তেকে খ্রিস্টান সমাজের প্রথম ক্লাসিক কবি বলা হয়েছে। ইয়েস, আমরা জানি যে চসারকে বলা হয় ইংরেজদের প্রধান কবি, ইংরেজদের কবিতা জনক, কিন্তু দান্তেকে বলা হয় খ্রিস্টান সমাজের প্রধান কবি এবং প্রথম ক্লাসিক কবি। প্রধান কবি বলা হচ্ছে না, প্রথম ক্লাসিক কবি। তার মানে দান্তের পূর্বে এর আগে কোনো কবি খ্রিস্টান ধর্মে খ্রিস্টানদের মধ্যে কোনো ক্লাসিক কবি ছিল না। কবি ছিল কিন্তু ক্লাসিক কবি ছিল না। চসার ক্লাসিক কবি হতে পারেন নাই, কারণ তার কবিতার বিষয়বস্তুর সত্যতা পাওয়া গেলেও হাই সিরিয়াসনেস পাওয়া যায় না। কথাটা আমরা বুঝতে পেরেছি যে চসার কেন পাওয়া যায় না, তার মধ্যে বিষয়বস্তুর উন্নত আছে, বিষয়বস্তু অনেক ভালো, কিন্তু তার কবিতার মধ্যে হাই সিরিয়াসনেস পাওয়া যায় না। বরং তার কবিতার মধ্যে কিছু সিম্পল সিলি বিষয় আছে যেগুলো কবিতার সিরিয়াসনেসটাকে নষ্ট করেছে। শেক্সপিয়ার ও মিল্টন হলেন মহান দুই ক্লাসিক কবি। এরপর উনি বলছেন যে শেক্সপিয়ার এবং মিল্টন হলেন মহান দুই ক্লাসিক। শেক্সপিয়ার মহান হয়েছেন কারণ শেক্সপিয়ারের সামনে চসার ছিলেন এবং শেক্সপিয়ারের সামনে রোমান সাম্রাজ্যের বেশ কিছু কবি, নাট্যকার, লেখক তাদেরকে উনি ফলো করেছেন এবং উনি ফলো করে দেখেছেন যে তাদের মধ্যে কি কি বিষয়গুলো উনি ফলো করবেন এবং কি কি বিষয় নিজে তৈরি করেছেন। এই ক্রিয়েটিভিটি থেকে শেক্সপিয়ার কি হয়েছেন, ক্লাসিক হয়েছেন। মিল্টনও শেক্সপিয়ারকে ফলো করেছেন এবং তিনিও কিন্তু ক্লাসিক হয়েছেন। না, আমি বলছি না, আমি কারো দোষ দিচ্ছি না, আমি বরং বলছি যে তাদের সামনে উদাহরণ ছিল, তাদের সামনে একটি নজির ছিল যে নজিরটা দেখতে পাওয়া যায়। যেমন আমি যদি সামনে দেখি যে আমার সামনে অমুকজন এই ভালো করে ইউটিউব বানিয়েছে, ইউটিউব চ্যানেলগুলো, ইউটিউব ভিডিওগুলো বানিয়েছে, আমি তাকে ফলো করতে পারি। এই যে এরকম আলেকজান্ডার পোপকে উনি বলছেন যে জন ট্রাইডেন এবং আলেকজান্ডার পোপ অনেক বড় মাপের কবি, আমরা জানি এই দুজনই অনেক বড় মাপের কবি এবং ওনাদের নামে কিন্তু একটা যুগকে চিত্রায়িত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তারপরে ওনাদেরকে ক্লাসিক কবি বলে স্বীকার করতে চাচ্ছেন না ম্যাথু আর্নল্ড। কেন স্বীকার করতে চাচ্ছেন না? কারণ জন ড্রাইডেন কিন্তু ওই গৌরবদীপ্ত প্রতিষ্ঠাতা, উনি একটি প্রতিষ্ঠাতা। কিসের প্রতিষ্ঠাতা? উনি একটি যুগের প্রতিষ্ঠাতা, উনি একটি স্টাইলের প্রতিষ্ঠাতা। একজন প্রতিষ্ঠাতা, ওনাকে কিন্তু বলাই যেতে পারে যে উনি বড় মাপের কবি, কিন্তু বড় মাপের কবি উনি অনেক গ্রেড, অনেক কিছু ওনাকে বলা যায়, সুমহান উনি, কিন্তু ওনাকে বলা যায় না যে উনি একজন ক্লাসিক। সুমহান এবং অপরিহার্য 18 শতকের যুক্তি ও গদ্যের যুগের উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছেন আলেকজান্ডার পোপ। তাহলে আমরা ড্রাইডেনের বিষয় দেখলাম, আবার দেখছি যে আলেকজান্ডার পোপের কথা বলা হচ্ছে যে আলেকজান্ডার পোপ হচ্ছে 18 শতকের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। 18 শতককে বলা হয় যে পোপের যুগ, এজ অফ পোপ বলা হয়ে থাকে। তার মানে কত বড় একজন কবি হলে তার নামে একটি যুগের নাম হতে পারে। 18 শতককে বলা হচ্ছে পোপের এজ, শতক যুক্তি ও গদ্যের যুগের। এবং আমরা জানি যে রিজন অ্যান্ড প্রোজ, দ্য এজ অফ রিজন অফ প্রোজ কিন্তু শুরু করেছেন আলেকজান্ডার পোপ এবং এখানে আরেকজন কবি ছিলেন জন ট্রাইডেন, কিন্তু তাদেরকে উনি ম্যাথু আর্নল্ড স্বীকৃতি দিচ্ছেন না। কি বলে স্বীকৃতি দিচ্ছেন না? উনি ক্লাসিক কবি বলে। কিন্তু মানুষকে লেখা তাদের কবিতাকে কাব্যিক বিশালতা, স্বাধীনতা, অন্তর্দৃষ্টি, মহানুভবতার অভাব নাই। মানুষকে নিয়ে লেখা যে কবিতা ওনারা লিখেছেন, আলেকজান্ডার পোপ লিখেছেন এবং জন ড্রাইডেন লিখেছেন, তাতে কিন্তু কাব্যিক বিশালতার অভাব নাই, স্বাধীনতার অভাব নাই। ওনাদের লেখাতে অনেক অন্তর্দৃষ্টি, সীমা, গভীরতা ছিল, মহানুভবতার অভাব ছিল না। কিন্তু মানুষের জীবনের আলোচনায় যে সিরিয়াসনেস থাকতে হয়, এই সিরিয়াসনেস ওনাদের মধ্যে ছিল না এবং চসারের মধ্যেও ছিল না। তাহলে আমরা বুঝতে পারছি যে সিরিয়াসনেসটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন ম্যাথু আর্নল্ড।
জীবনে তারা যে আইডিয়াগুলো প্রয়োগ করেছেন সেগুলো ওই কবিতায় প্রয়োগ করা যায় না। তার মানে ওনারা যে কবিতাগুলো প্রয়োগ, কবিতায় যে আইডিয়াগুলো আমরা দেখেছি সেই আইডিয়াগুলো আমরা যদি জীবনে প্রয়োগ করতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম হ্যাঁ তার কবিতাগুলো গ্রেট। কিন্তু আমরা দেখি যে তার এই কবিতার আইডিয়াগুলো আমরা জীবনে, আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না। যদি তিনি দেখিয়েছেন যে তাদের জীবনে বা তার কবিতার চরিত্রগুলোর জীবনে তিনি সেগুলো প্রয়োগ করে দেখিয়েছেন। তারা দুজন কবিতার ক্লাসিক নন, বরং গদ্যের ক্লাসিক। ইয়েস, 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 ইয়েস। তো একটা ব্যাপার হচ্ছে কি যে কবিতার ক্লাসিক না, কিন্তু গদ্যের ক্লাসিক। বস তো বসই, বসকে তো বস স্বীকার করতেই হবে। হয়তো এই লাইনের বস না, তাহলে অন্য লাইনের বস। এই বস জন ড্রাইডেন কিন্তু নিঃসন্দেহে একজন বস। আমরা যখন তার নাটকগুলো পড়েছি তখন কিন্তু দেখেছি এত বড় বস নাট্যকার। এবং যখন আমরা দেখেছি যে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক সহ অন্যান্য লেখাগুলো, তখন কিন্তু আমরা দেখেছি হোয়াট এ নাইস রাইটার হি ইজ। কিন্তু কবিতায় যে ক্লাসিক হওয়ার জন্য যে শর্তটি, হাই সিরিয়াসনেস, এইটি না থাকার কারণে বরং ম্যাথু আর্নল্ড বলছেন তারা আসলে গদ্যের ক্লাসিক, তারা কবিতার ক্লাসিক না। পোপ ও ড্রাইডেন যুগে একমাত্র ও একজনই কবি ছিলেন, তিনি হলেন টমাস গ্রে। টমাস গ্রে, রাইট। তো পোপ এবং ড্রাইডেনের নামে নামে আমরা কি করি, আমরা তাদের জন্য জিন্দাবাদ দিচ্ছি, কিন্তু টমাস গ্রেকে কিন্তু আমরা জিন্দাবাদ দিচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে তার নাম কিন্তু অত ফুটে ওঠে নাই। কিন্তু কবিতা পড়লে দেখা যাবে যে তার কবিতাগুলোতে হাই সিরিয়াসনেস আছে, এবং হাই সিরিয়াসনেস থাকলে তখন আমরা কবিতাটাকে বলি যে এটি একটি উচ্চ মানের কবিতা, এবং সেজন্যই টমাস গ্রের কবিতাগুলো হয়ে গেছে ক্লাসিক কবিতা, এবং টমাস গ্রে হয়ে গেছেন একজন ক্লাসিক কবি। টমাস গ্রে হলেন ক্লাসিক কবি এবং তিনি খুব সামান্য কয়েকজন ক্লাসিকদের একজন। ইয়েস, এখানে কি কাকে তাকে কি সম্মানিত করা হলো নাকি অসম্মানিত করা হলো যে সামান্য কয়েকজন ক্লাসিকদের জন্য মধ্যে একজন? কি মনে হয়? ইয়েস, তাকে সম্মানিত করা হলো কারণ পৃথিবীতে খুব কমই ক্লাসিক কবি আছেন, তাদের মধ্যে উনি একজন। ইয়েস, আমি যদি লক্ষ জনের মধ্যে একজন হয়ে থাকি তাহলে কিন্তু আমার গুরুত্ব কম, আর আমি যদি 5 জনে একজন হই তাহলে কিন্তু আমার গুরুত্ব অনেক বেশি। গ্রিসের মহান ক্লাসিক কবিদের সঙ্গ উনি পেয়েছেন, গ্রিসের মহান ক্লাসিক কবিদের সঙ্গ উনি পেয়েছেন। তো গ্রিসের মহান ক্লাসিক কবিদের সঙ্গ উনি কিভাবে পেবেন? উনি তো গ্রিসের মানুষ না, তাহলে উনি কি করেছেন? গ্রিসের মহান ক্লাসিক কবিদের লেখা উনি পড়েছেন, এবং ওনাদের লেখাটাকে উনি অনেক বেশি মনে প্রাণে নিয়েছেন, এবং তাদের লাইফ স্টাইল, তাদের লেখার স্টাইলটাকে ধরতে পেরেছেন তাদের জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকে। ইয়েস, গ্রিসের লেখকরা, মহান লেখকরা কিভাবে ক্লাসিক হতে পেরেছেন এটা উনি উনি নিজে ধরতে পেরেছেন যে এইভাবে লিখে গ্রিসের লেখকেরা, কবিরা তারা মহান হয়েছে, তারা গ্রেট হয়েছেন। তাহলে আমিও নিশ্চিতভাবে গ্রিস হতে পারবো তাদের স্টাইলকে ফলো করে। যদি তিনি তার জন্য অনুকূল সময়ে জন্মগ্রহণ করতেন তাহলে তার কাজগুলো অত দুর্বল ও কম নিখুঁত হতো না। ইয়েস, তার মানে আমরা একটা কথা শুনে থাকি যে আমরা, তুমি জন্মেছো ভুল সময়ে, আমি জন্মেছি ভুল সময়ে। ভুল মানুষের মধ্যে জন্মগ্রহণ করলে কি হয়? ভুল মানুষগুলোর মধ্যে জন্মগ্রহণ করলে, ভুল সময় জন্মগ্রহণ করলে কেউ আপনাকে চেনে না, আর আপনাকে যদি না চেনে তাহলে আপনি মূল্যায়িত হবেন না। আর যদি মূল্যায়িত না হন তাহলে আপনার বিকাশ হবে কিভাবে? যদি বিকাশ না হয় তাহলে আপনি তো গ্রেট হতে পারবেন না। আপনাকে কি হতে হবে? অবশ্যই কি করতে হবে? সঠিক সময়ে জন্মগ্রহণ করাটা তো আর আমাদের হাতে থাকে না। আমরা জানি না যে কখন আমাদের জন্মগ্রহণ হবে। আর যদি এই ট্রাইডেনের যুগ এবং পোপের যুগ, এই এইজন দুইজন ওই সময় জ্যোতিষ্ক, ওই সময় তারা স্টার, এই দুজন স্টারের সময় যদি গ্রে জন্মগ্রহণ না করে অন্য কোনো যুগে জন্মগ্রহণ করতেন তাই গ্রেকে অনেক বিরাট ব্রাইট স্টার মনে হতো। কিন্তু তাদের এই ঔজ্জ্বল্যে, এই আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেনের ঔজ্জ্বল্যে জন গ্রের, টমাস গ্রের ঔজ্জ্বল্য কমে গেছে। তার মানে এখানে বলছে যদি তিনি তাদের জন্য অনুকূল, তার পক্ষের সময় জন্মগ্রহণ করতেন তাহলে কাজগুলো খুবই শক্তিশালী হতো এবং খুবই নিখুঁত হতো। কিন্তু তাকে প্রশংসা করার মতো, তাকে প্যাট্রোনাইজ করার মতো সময় তিনি পান নাই। অন্যত্র ম্যাথু আর্নল্ড আমাদের দেখিয়েছেন যে পোপ ট্রাইডেন ও তাদের দলের কবিদের কবিতার সাথে আসল কবিতার পার্থক্য কি। আসল কবিতা,
আসল কবিতা মানে উনি বলছেন যে রিয়েল যে কবিতাগুলো, ক্লাসিক যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর সাথে এই জন আলেকজান্ডার পোপ যে কবিতা লিখেছেন, জন ড্রাইডেন যে কবিতা লিখেছেন এবং তাদের ফলোয়ার, তাদের সাথেকার কবিরা যে কবিতাগুলো লিখেছেন, এর সাথে পার্থক্য কেমন? পোপ আর ড্রাইডেনের কবিতাগুলোর জন্ম ও বিকাশ হয়েছে তাদের বুদ্ধিতে। এখানে আলোচনা করছে যে তাদের কবিতার জন্ম এবং বিকাশ হয়েছে তাদের বুদ্ধিতে। বুদ্ধিতে, yes। তার মানে উইট দিয়ে, উইট, এই যে আমার বুদ্ধিমত্তা আছে, আমার যে রুচি আছে, আমার যে চিন্তা চেতনা আছে, এই চিন্তা চেতনা থেকে তৈরি হয়েছে কবিতা। এটা কে কে করেছে? আলেকজান্ডার পোপ এবং ড্রাইডেন। অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিদীপ্ত তাদের কবিতাগুলো। তাদের কবিতাগুলোতে অনেক আহ ঝলক দেখি আমরা, বুদ্ধির ঝলক দেখি, আমরা জ্ঞানের ঝলক দেখে থাকি। এবং এর জন্ম হয়েছে, বিকাশও হয়েছে বুদ্ধিতে। আর আসল কবিতার জন্ম হয় কোথায়? আসল কবিতার জন্ম ও বিকাশ হয় আত্মাতে। আত্মাতে, ইয়েস, আত্মাতে। তো আমরা জানি যে তিনটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাইফে। একটি হচ্ছে হ্যান্ড, আরেকটি হচ্ছে হেড, একটি হ্যান্ড, একটি হেড, আর একটি হার্ট। তো এই তিনটিকে আমরা বলি থ্রি এইচ, আমরা বলে থাকি থ্রি এইচ। তো ভিউয়ার্স, এই থ্রি এইচ যদি কেউ তার লাইফে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু তার সাকসেস অবিধারিত। হ্যান্ড দিয়ে তাকে কাজ করতে হবে এবং ব্রেন লাগাতে হবে, হেড থেকে ব্রেন নিয়ে আসতে হবে। শুধু ব্রেন এবং হ্যান্ড দিয়ে কাজ করলে যদি হয়, হয় কাজটা হয়ে থাকে। কিন্তু হার্ট লাগালে কি হয়? হার্ট লাগালে সে বস হয়ে যায়। তার মানে কাজে হার্ট লাগাতে হবে, তাহলেই সে হবে বস। আর পোপ এবং ড্রাইডেন যে কাজটি করেছেন, তারা তাদের মাথা লাগিয়েছেন, তাদের বুদ্ধি লাগিয়েছেন। আর টমাস গ্রে কি কাজটি করেছেন? উনি তাদের কবিতায় লাগিয়েছেন, তার কবিতা লেখার সময় আত্মা ব্যবহার করেছেন। এরপরে চলে আসলেন উনি রবার্ট বার্নসের কাছে। রবার্ট বার্নস একজন কবি, একজন মহান কবি। যদিও আমরা তার খুব বেশি নাম শুনি না, তার লেখা আমরা বেশি পড়ি না, কিন্তু ম্যাথু আর্নল্ড কিন্তু তাকে অনেক বড় মাপের কবি বলেছেন। তিনি বলছেন আসল কবিতা লিখেছেন, আসল কবি প্রতিভার প্রকাশ দেখা যায় রবার্ট বার্নসের স্কটিশ ভাষায় লেখা কবিতাতে। এর জন্যই আমরা জানি না, যে কারণ স্কটিশ ল্যাঙ্গুয়েজে আমরা তো পড়ি না। কবিতার আইডিয়াগুলোকে জীবনে প্রয়োগযোগ্য করে দেখিয়েছেন রবার্ট বার্নস। তাহলে উনি কেন গ্রেট? উনি গ্রেট এই জন্য যে কবিতায় উনি যেগুলো দেখিয়েছেন সেগুলো জীবনে প্রয়োগ করা যায়, জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন। শক্তিশালী সমজদার ভাষায় তিনি লিখেছেন, যে ভাষাগুলো বোঝা যায়, সমজদার ভাষা ব্যবহারের, শক্তিশালী এবং সমজদার ভাষা ব্যবহারের গুরু, গুরু বস একজন কবি হচ্ছেন রবার্ট বার্নস। এখন পর্যন্ত চসারের কবিতার চাইতে বার্নসের কবিতার শক্তি বেশি, যদিও জাদুর ঝলক বার্নসের কবিতায় কম। তার মানে উনি বলছেন যে চসারের কবিতার চাইতে বার্নসের কবিতার শক্তি অনেক বেশি, যদিও চসারের কবিতায় যে জাদুটা ছিল, যে কারিশমা ছিল, যে একটা গ্ল্যামার ছিল, সেই গ্ল্যামারটা বার্নসের কবিতায় নেই। বার্নসের কবিতা নেই তা না, এই ঝলকটা কম, গ্ল্যামারটা কম। কিন্তু মহান ক্লাসিক কবিদের কবিতায় যে হাই সিরিয়াসনেস থাকে, কিন্তু মহান ক্লাসিক কবিদের কবিতায় যে হাই সিরিয়াসনেস থাকে, তার নির্ভেজাল আন্তরিকতা থেকে জন্ম নেয়। আমরা বুঝতে পারলাম যে মহান ক্লাসিক কবি যারা আছে তাদের মধ্যে যে হাই সিরিয়াসনেস থাকে, তার জন্ম নেয় হচ্ছে নির্ভেজাল আন্তরিকতা থেকে। সেটি বার্নসের কবিতায় আমরা পাই না। বার্নসের কবিতায় আমরা সেই আন্তরিকতাটা আমরা পাই না, যেখানে যেটির মাধ্যমে হাই সিরিয়াসনেস তৈরি হবে। তার মানে সবারই কিন্তু আমরা একটু একটু সমস্যা দেখছি, কিন্তু ম্যাথু আর্নল্ড, মিল্টন, শেক্সপিয়ার, দান্তে, হোমারের মধ্যে কোনো চুক্তি দেখতে পারেন নাই। বার্নসের কবিতার বিষয়বস্তু ঠিক আছে, স্টাইলও ঠিক আছে, কিন্তু মহান গুরুদের যে কাব্যিক গুণাবলী থাকে তা তার মধ্যে ছিল না। আমরা বুঝতে পারলাম যে ওনার কিছু স্টাইলিশ সমস্যা ছিল, ওনার সিরিয়াসনেসে একটু ঘাটতি ছিল। বার্নসের ব্যক্তিগত মূল্যায়ন করলে যে কেউ ভুল পথে পরিচালিত হতে পারে। তার মানে বার্নসকে আপনাকে মূল্যায়ন করতে হবে, ব্যক্তিগতভাবে করা যাবে না, বরং বার্নসকে মূল্যায়ন করতে হবে আপনার রিয়াল ভাবে। রিয়াল ভাবে মানে আপনাকে মূল্যায়ন করতে হবে এইভাবে, আসল আসল যেভাবে আমরা মূল্যায়ন করি সেভাবে করতে হবে।
ঐতিহাসিকভাবে মূল্যায়ন করা যাবে না, ব্যক্তিগতভাবে মূল্যায়ন করা যাবে না। আর এখন কিন্তু উনি আরো কিছু কথা বলবেন যে কথাগুলো আমাদের কাছে একটু লাগতে পারে। উনি বলছেন যে এই যে আমরা ভুল করতে পারি, যে আমরা হয়তো এস্টিমেটে ভুল করতে পারি, এই বিপদ আরো বেশি হবে যদি আমরা বায়রন, শেলি এবং ওয়ার্ডসওয়ার্থকে দেখি। এই বিপদ আরো বেশি হবে কখন? যখন বায়রন, শেলি এবং ওয়ার্ডসওয়ার্থের লেখা আমরা পড়বো। আমরা বায়রন, ওয়ার্ডসওয়ার্থ এবং শেলির কথা বলা হচ্ছে, তাদের কবিতার মূল্যায়ন করলে দেখা যায় ওনারা যে কবিতা লিখেছেন, এই তিনজনের কথা, তিন গ্রেডের কথা বলছে এখানে, একজন বায়রন, একজন শেলি এবং ওয়ার্ডসওয়ার্থ। এই তিন গ্রেডের কথা বলছেন যে তাদের কবিতা শুধু ব্যক্তিক নয়, বরং ব্যক্তিক এবং আবেগিক। আমরা বুঝতে পারলাম যে আসলে এই ব্যক্তি, যেটাকে আমরা বলি সাবজেক্টিভ কবিতা বা পার্সোনাল বিষয়গুলো যে কবিতা লেখা, এই কবিতাগুলো যদি লেখা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে হাই সিরিয়াসনেসটা কমে যায়। আর হাই সিরিয়াসনেস যেহেতু কমে যায়, এই জন্য রবার্ট বার্নসের যে লেখাগুলো আছে, সেই বার্নসের লেখাগুলোতে আমরা হাই সিরিয়াসনেস কম দেখেছি, কারণ সেখানে ব্যক্তিগত বিষয় এসেছে। তো এখানে কবি বলছেন যে ওয়ার্ডসওয়ার্থ, শেলি এবং বায়রনের কবিতাগুলো শুধু যে ব্যক্তিক তাই না, হ্যাঁ আমরা দেখেছি যে বায়রনের কবিতায় কিন্তু তার জীবনের বিষয়গুলোই উঠে এসেছে। আবার শেলির কবিতায় দেখেছি যে হ্যাঁ তার রিভলিউশনারি আইডিয়াগুলো তার কবিতায় চলে এসেছে। এবং ওয়ার্ডসওয়ার্থকে দেখেছি যে হ্যাঁ উনি ডরোথিকে নিয়ে কোথায় কোথায় ঘুরেছেন, এবং ওনার কোথায় কোথায় লাইফে কি হয়েছে, ওনার কি ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো, এইগুলোই উনি বেশি বলেছেন। তাহলে এগুলো শুধু ব্যক্তিক না এবং আবেগিক। আমরা দেখেছি যে শেলি প্রচন্ড আবেগ প্রকাশ করেছেন তার কবিতায়, এবং আমরা বাইরনকে দেখেছি জন ডুয়ানে তার অনেক আবেগ, তার অন্যান্য কবিতা দেখেছি আমরা অনেক ইমোশন তিনি প্রকাশ করেছেন। এবং আমরা ওয়ার্ডসওয়ার্থকে দেখলে বুঝতে পারি যে হ্যাঁ আবেগ কাকে বলে, ইমোশন, ইয়েস, সমস্ত ইমোশন গুলো মনে হয় ওয়ার্ডসওয়ার্থের কবিতায় পাওয়া যায়। তাই যেহেতু ব্যক্তিক এবং আবেগিক বিষয়গুলো তাদের কবিতায় বেশি পাওয়া যায়, তাই আর্নল্ড তাদেরকে যে এই ক্লাসিক হিসাবে ধরবেন, এই এই তালিকায় আনেন নাই, এই তালিকায় আনেন নাই, তারপরে গোনার বাইরে রেখেছেন। আমরা যে কথা বলি যে গোনার বাইরে, সে গণনার বাইরে, এরকম। তার মানে প্রিজন কবিকে উনি গণনায় করেনি, প্রায়োগিক ভাবে তার ক্লাস স্টুডেন্ট মেথডের ব্যাখ্যা করে আর্নল্ড তার মত প্রকাশ করে বলেছেন যে সুসাহিত্য কখনো তার মূল্য হারাবে না। ইয়েস, প্রায়োগিকভাবে তার টাচস্টোন মেথডের ব্যাখ্যা করেছেন আর্নল্ড। কিন্তু এতক্ষণ যেটি করলেন, উনি বললেন যে আমি যেটি বলেছি, আমি বলেছি টাচস্টোন মেথডের কথা, আমি বলেছি পরশ পাথর বা কোষ্ঠী পাথরের কথা, যে কোষ্ঠী পাথরগুলো ব্যবহার করে আমি কবিতার মূল্যায়ন করব। সেই মূল্যায়নের বিষয়গুলো কিন্তু উনি এতক্ষণ ব্যাখ্যা করে তার মত প্রকাশ করে বলছেন যে সুসাহিত্য কখনো তার মূল্য হারাবে না। সুসাহিত্য কি করবে না? তার মূল্য কখনো হারাবে না। ইয়েস, সুসাহিত্য আজীবন বেঁচে থাকবে। আমরা জানি যে আমরা এখন অনেক কবিতা লিখি, সেই কবিতাগুলো এখন মানুষ পড়ে না। কিন্তু এই কবিতাগুলো পড়ে না, কিন্তু সে কবে জন কিটস লিখেছেন, কবে কাজী নজরুল ইসলাম লিখেছেন, আবার শ্রীকৃষ্ণ কীর্তন কবে লেখা হয়েছে, সেগুলো কিন্তু আমরা এখনো পড়ছি। সাধারণ ধরনের পাঠক বৃদ্ধির জন্য কিছু লেখায় অশ্লীলতা ও সস্তামি ব্যবহার করা হলেও সুসাহিত্যের মান নিশ্চিত হয় মানবতাকে সংরক্ষণের মাধ্যমে। আমরা দেখেছি কিছু কিছু বড় কবিও থাকতে পারেন, কিছু কিছু কবি যারা কি করে থাকেন, তারা লেখাটাকে জনপ্রিয় করার জন্য, পাবলিক যেন লেখাটাকে বেশি পড়ে বা পড়াশোনা লেখাটা যেন জনপ্রিয় হয়, তার জন্য ব্যবসা হয়, যে সে যেন কিছু লাভ করতে পারে এবং জনগণ যাতে অনেক তাকে চেনে, এই উদ্দেশ্যে লেখার মধ্যে কিছু ভালগারিটি নিয়ে আসে, কিছু চিপনেস নিয়ে আসে। কিন্তু এই চিপনেস বা এগুলো দিয়ে কখনো লেখাটাকে কি করা যায় না, উন্নত করা যায় না। পাঠক বৃদ্ধি করা যায় কিন্তু লেখা উন্নত করা যায় না। আর সুসাহিত্যের মানকে নিশ্চিত করতে হবে কিসের মাধ্যমে? সেখানে মানবতাকে সংরক্ষণ করতে হবে। ইয়েস, মানবতা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, সবচাইতে বড় ধর্ম হচ্ছে মানবতা। কবিতার শক্তিতে আর্নল্ড এত বিশ্বাস করতেন, কবিতার শক্তিতে আর্নল্ড খুব বেশি বিশ্বাস করতেন, খুব বেশি বিশ্বাস করতেন। এবং উনি যেটা বলতে চাচ্ছেন, উনি বলতে চাচ্ছেন যে কবিতা এত শক্তিশালী, এত শক্তিশালী যে কোনো কিছুই
শেষ পর্যন্ত আর মানব জাতিকে সান্ত্বনা দেওয়ার মতো পথ দেখানোর মতো কেউই আর থাকবে না। থাকবে শুধু শেষ উৎস, এবং সেই শেষ উৎসটি হবে হলো কবিতা। এবং শেষ পর্যন্ত মানুষ কবিতার কাছেই গিয়ে তার আশ্রয় গ্রহণ করবে, কবিতার কাছেই তার মুখ বুজে থাকবে, এবং কবিতার কাছেই বলবে আমাকে রেস্কিউ করো, আমাকে হেল্প করো, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। দ্য স্টাডি অফ পোয়েট্রি, ম্যাথু আর্নল্ডের। আমরা এখন ইংলিশটা দেখছি। ম্যাথু আর্নল্ড কনফার্মস দ্যাট, ম্যাথু আর্নল্ড কনফার্ম করছে, আমরা লিখেছিলাম বাংলা কিন্তু বাংলাটারই এখানে অনুবাদ করা আছে, শুধু আমরা একটু দেখে যাব, যেহেতু আমরা বাংলায় ব্যাখ্যা অলরেডি করে ফেলেছি, এখানে ব্যাখ্যা করবো না, জাস্ট শুধু একটু দেখে যাব। আর এটি আপনারা নোট হিসেবে ব্যবহার করতে পারবেন। ম্যাথু আর্নল্ড কনফার্মস দ্যাট দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ ইনফিনিট। উনি বলছেন যে ভবিষ্যতের কবিতার ভবিষ্যৎ অসীম। অল আওয়ার রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল আইডিয়াস হ্যাভ বিন হিট। আমাদের সবগুলো আইডিয়াজি, সেটা ধর্মীয় হোক এবং দার্শনিক হোক, এগুলো শক হয়েছে, এগুলো শেকেন হয়েছে, আঘাত পেয়েছে। বিকজ রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফিক্যাল ডক্ট্রিনস হ্যাভ ডেভেলপড বেসড অন ফ্যাক্ট। আমরা এটা দেখেছিলাম যে রিলিজিয়ান মানে ধর্ম এবং দর্শনের ধারণাগুলো, সেগুলো ঘটনার উপর প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু কবিতা কিন্তু ঘটনার উপর প্রতিষ্ঠিত নয়, কবিতা প্রতিষ্ঠিত হচ্ছে আইডিয়ার উপরে, আইডিয়ার উপর প্রতিষ্ঠিত, বাট নট অন ফ্যাক্ট। দ্য মোস্ট পাওয়ারফুল পার্ট, দ্য মোস্ট পাওয়ারফুল পার্ট অফ আওয়ার রিলিজিয়ান টুডে ইজ ইটস আননোন পোয়েট্রি। তার মানে হচ্ছে ধর্মেও যে কবিতা আছে, ধর্মেও যে আইডিয়া আছে, এই আইডিয়া বিষয়টা আমরা জানি না। আমরা ধর্মের আইডিয়াটাকে গ্রহণ করি না, বরং ধর্মের কাহিনীগুলোকে, ধর্মের ঘটনাগুলোকে গ্রহণ করি। এই জন্য আমরা ধর্মের যে কবিতা, ধর্মের যে আইডিয়া, এটা আমরা পাই না, এবং এর ফলে আমরা ধর্ম থেকে যে প্রকৃত রস পাওয়া, প্রকৃত স্বাদ পাওয়া, এবং ধর্মের যে প্রকৃত আমরা বেনিফিশিয়ারি হওয়া, এটা হতে পারি না। উই নিড টু রিড মোর অ্যান্ড মোর পোয়েট্রি। আমাদের অনেক বেশি বেশি কবিতা পড়তে হবে, বিকজ পোয়েট্রি হ্যাজ এ হায়ার প্র্যাকটিক্যাল পাওয়ার। আমরা দেখেছি যে কবিতার অনেক উচ্চ বাস্তবভিত্তিক ক্ষমতা আছে। উই নিড টু রিড মোর অ্যান্ড মোর পোয়েমস টু এক্সপ্লেন আওয়ার লাইফ। আমাদের বেশি বেশি কবিতা পড়তে হবে, আমাদের জীবনকে ব্যাখ্যা করতে হবে। টু কমফোর্ট আস, আমাদেরকে যে আমাদেরকে সান্ত্বনা দিতে, টু কিপ আস অ্যালাইভ, আমাদেরকে জীবিত রাখতে। সায়েন্স ইজ ইনকমপ্লিট। আর এখানে উনি বলছেন যে কবিতা কিন্তু বিজ্ঞান কিন্তু অসম্পূর্ণ কবিতা ছাড়া। এবং কবিতা কি করবে, কবিতা এক সময় ধর্মকে নিয়ে যাবে, উইল টেক দ্য প্লেস অফ অল দ্য রিলিজিয়ানস অ্যান্ড ফিলোসফিজ হুইচ হ্যাভ ইন আওয়ার লাইফ। তার মানে আমাদের জীবনে যে ধর্মগুলো আছে এবং দর্শনগুলো আছে, সেই জায়গাটা একসময় কবিতা দখল করবে। পোয়েট্রি হ্যাজ হাই এফিসিয়েন্সি। কবিতার কি আছে, উচ্চ দক্ষতা আছে, কবিতার উচ্চ দক্ষতা আছে। পোয়েট্রি ক্যান মেইনটেন হাই এফিসিয়েন্সি। কবিতার উচ্চ দক্ষতা বা উচ্চ মান কবিতা রক্ষা করতে পারবে যদি আমরা এর উচ্চ মানটা রক্ষা করি। তার মানে আমরা যদি কবিতা পড়ার সময় যদি আমরা উচ্চ মানটা রক্ষা করি এবং লেখার সময় যদি উচ্চমান রাখি, তাহলে কবিতাটা কি হবে, কবিতা উচ্চমান ধরে রাখতে পারবে। নো হিপোক্রেসি ক্যান বি অ্যালাউড টু এন্টার দ্য পোয়েম। কবিতায় কোনো ধরনের হিপোক্রেসিকে করা যাবে না, কবিতায় কোনো হিপোক্রেসিকে সাপোর্ট করা যাবে না, তারপরে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো ধরনের হিপোক্রেসি বা কোনো ধরনের কপটতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দ্য ওয়ে ম্যাথু আর্নল্ড ডিফাইন পোয়েট্রি, যেভাবে কবিতা ম্যাথু আর্নল্ড যেভাবে কবিতার করেছেন, ডিফাইন করেছেন, সেখানে উনি বলেছেন পোয়েট্রি ইজ টু ক্রিটিসাইজ লাইফ বাট বাই ক্রিটিসাইজিং ইট থ্রু দ্য লেন্স অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি। তার মানে কবিতাকে দেখতে হবে, কবিতা হবে কেমন, কবিতা হবে জীবনের সমালোচনা, জীবনকে সমালোচনা করবে কবিতা। এবং এই কবিতার সমালোচনাটা যখন করবে, তখন কিন্তু এটার একটা লেন্স থাকবে, কি দিয়ে দেখবে, এই লেন্সটা হবে হচ্ছে কাব্যিক সত্য এবং কাব্যিক সৌন্দর্য। কাব্যিক সত্য এক চোখে থাকবে, আর এক চোখে থাকবে হচ্ছে কাব্যিক সৌন্দর্যের লেন্স। এই দুইটি লেন্স পরিধান করে আমাদের কবিতাকে সমালোচনা করতে হবে। তাহলে এটি জীবনকে সমালোচনা করতে হবে, আর এটি হবে হচ্ছে প্রকৃত স্ট্যান্ডার্ড মানসম্মত কবিতা। অনলি গুড পোয়েমস ক্যান ডু দিস।
আর এই কাজটি শুধুমাত্র ভালো কবিতাগুলোই করতে পারে। হোয়েন অল আদার সাপোর্ট ফেলস, যখন সব ধরনের সাপোর্ট ভেস্তে যায়, কোনো ধরনের সাহায্যই আর কাজে আসে না, উই ক্যান অনলি হ্যাভ দ্য সাপোর্ট ইন দ্য পোয়েম, শুধু মাত্র আমরা সাপোর্ট পাই হচ্ছে কবিতাতে, দ্যাট কন্টেন্স দ্য ক্রিটিসিজম অফ লাইফ, যেগুলো কি করে জীবনের সমালোচনাকে নিয়ে আসে। তার মানে আমরা কিন্তু সেই কবিতাতেই আমাদের জীবনের সান্ত্বনা পেয়ে থাকি, যে কবিতার সমালোচনা থাকে। সো দ্য রিডার অফ দ্য পোয়েম হ্যাজ টু চুজ দ্য বেস্ট পোয়েমস টু রিড। তাই কি করতে হবে, কবিতার যে পাঠক থাকবে, সো দ্য রিডার অফ দ্য পোয়েম হ্যাজ টু চুজ দ্য বেস্ট পোয়েমস টু রিড, তাকে কি করতে হবে, সবচাইতে ভালো কবিতাটাকে বেছে নিতে হবে, সবচাইতে ভালো কবিতাটাকে তাকে বেছে নিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ চুজিং দ্য বেস্ট পোয়েমস, এবং ভালো কবিতাটা বেছে নেওয়ার সময় আর্নল্ড ওয়ান্টস দ্য রিডার নট টু বি মিসগাইডেড ইন টু ওয়েজ, উনি বলেছেন যে আপনারা অবশ্যই মিসগাইডেড হবেন না, ভুল পথে যাবেন না। ভুল পথে গেলে কিন্তু আপনি ভালো কবিতা, সঠিক কবিতা চুজ করতে পারবেন না, আপনি মিসগাইডেড অবশ্যই হবে না। দ্য টু ডিসিশনস আর ইন দ্য কেস অফ হিস্ট্রিক্যাল এস্টিমেট অ্যান্ড ইন দ্য কেস অফ পার্সোনাল এস্টিমেট, উনি দুটি এস্টিমেটের কথা বলেছেন, যে এই দুটি এস্টিমেটের ক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে। এস্টিমেট দুটি হচ্ছে একটি হিস্ট্রিক্যাল এস্টিমেট আর একটি হচ্ছে পার্সোনাল এস্টিমেট। তো পার্সোনাল এস্টিমেট আমরা বুঝতে পেরেছি যে পার্সোনাল এস্টিমেট মানে হচ্ছে যেখানে ব্যক্তি নিজে তার মূল্যায়ন করে, যে এটাকে আমার ব্যক্তিগত ধারণা থেকে, ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় চিন্তা ভাবনা, সামাজিক চিন্তা ভাবনা, রাজনৈতিক চিন্তা ভাবনা, দার্শনিক চিন্তা ভাবনা এবং ওনার ব্যক্তিগত কিছু কুসংস্কার থেকে উনি কিন্তু এই এস্টিমেটটা করে থাকেন। এটাকে আমরা পার্সোনাল এস্টিমেট বলছি। আর হিস্ট্রিক্যাল এস্টিমেট হচ্ছে সেই এস্টিমেট যেটি আমরা দেখেছি যে ওনাকে এই কোনো কিছুকে আগে কিভাবে এস্টিমেট করেছে, আমাদের নবাব সিরাজউদ্দৌলা কিভাবে এস্টিমেট করেছে, আমাদের আলমগীর কিভাবে এস্টিমেট করেছে, আমাদের শাহজাহান কিভাবে করেছে, এইভাবে যখন আমরা এস্টিমেট করি তখন কিন্তু আমাদের এস্টিমেটটা ভুল হতে পারে। তাহলে এই দুটো এস্টিমেটের কোনো এস্টিমেটই করা যাবে না, একটা হচ্ছে হিস্ট্রিক্যাল এস্টিমেট আর একটা হচ্ছে পার্সোনাল এস্টিমেট। তাহলে করতে হবে কোনটা সেটা আমরা পরে দেখছি। দ্য ভ্যালু অফ পোয়েট্রি শুড বি ইভ্যালুয়েটেড অনলি বাই লুকিং এট দ্য ভ্যালু অফ পোয়েট্রি, তার মানে কবিতার মূল্য দেখতে হবে শুধুমাত্র কবিতার মূল্য দেখেই, অন্য কোনোভাবে কবিতার মূল্যায়ন করা যাবে না। কবিতাকে একজন কবি তার কবিতা, সবগুলো কবিতায় অনেক ভালো কবিতা লিখবেন তারা, কিন্তু একজন একজন কম নামী কবি যার নাম কম, সেরকম কোনো কবিও কিন্তু অনেক ভালো কবিতা লিখতে পারেন। সেক্ষেত্রে আমরা কবিকে দেখবো না, আমরা কবিতাকে দেখবো। ইয়েস, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। when we talk about ancient poets, যখন আমরা প্রাচীন কবিদের নিয়ে চিন্তা করব, তখন কিন্তু হিস্ট্রিক্যাল এস্টিমেটস আমাদের এই আমাদের মূল্যায়নকে কি করবে, আমাদের এস্টিমেটটাকে বাধাগ্রস্ত করবে, এটাকে নষ্ট করবে। কিভাবে নষ্ট করবে, কারণ প্রাচীনকালে এই সমস্ত কবিদেরকে মূল্যায়ন করা হয়নি। আমি বলেছি ব্লেকের কথা, আমি বলেছি জন ডানের কথা, তার মানে হচ্ছে এই সমস্ত কবিগুলো অনেক পরে মূল্যায়িত হয়েছে। তো হিস্ট্রি তাদেরকে মূল্যায়িত করে নাই, তাই বলে কি ওনারা ওনারা কম মূল্যবান, কম গুরুত্বপূর্ণ না, ওনাদের অনেক গুরুত্ব আছে, অনেক মূল্য আছে। সো আমাদের মনে রাখতে হবে যে হিস্ট্রি দিয়ে বিবেচনা করলে আমাদের হবে না। অ্যাট দ্য টাইম অফ ডিসকাসিং কন্টেম্পোরারি পোয়েটস, এবং এমনকি আমরা যখন আলোচনা করব সমসাময়িক কবিদেরকে নিয়ে, পার্সোনাল এস্টিমেট কেন অলসো লোয়ার আওয়ার ইভ্যালুয়েশন। তো পার্সোনাল এস্টিমেট আমরা যখন সমসাময়িক কবিদেরকে নিয়ে সমালোচনা করছি, আলোচনা করছি, যেমন আমি মনে করি যে আমার বন্ধু একজন কবি, আমার আত্মীয় একজন কবি, আমার বন্ধু আত্মীয় আমার পরিচিত একজন কবি, তো পরিচিত একজন কবিকে আমি বললাম হ্যাঁ পরিচিত কবি, ওকে তুমি চিনে, ও আবার কি এমন কবি হবে। তো একজন কবি, আপনি তার সাথে ফুটবল খেলেন তাই বলে সে কবি, ভালো কবি হতে পারে না, এটাকে আপনি কিভাবে ভাবলেন। আপনি একজন সাথে নামাজ পড়েন মসজিদে, আপনার সাথে ডেইলি দেখা হয়, এই জন্য আপনি তাকে অনেক বড় কবি বলে স্বীকার করতে চান না, এটা ঠিক না। তাহলে উনি বলছেন যে সমসাময়িক কবিদের এই সমস্যাটা হয়ে থাকে, যে পার্সোনাল এস্টিমেটের দ্বারা যদি তাদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে তাদেরকে মূল্যায়ন করা ভালো হয় না। যেমন আমি যদি একটি দল করে থাকি, আমি একটা দলের পক্ষ হয়ে অন্য দলের কোনো কবিকে কিন্তু আমি সাপোর্ট করতে পারি না, যদিও সে ভালো কবি হয়ে থাকতে পারে। দ্য রিডার, তো এখানে উনি বলছেন দ্য রিডার শুড ফোকাস অন দ্য ট্রু এস্টিমেট, উনি বলছেন রিয়েল এস্টিমেট, ট্রু এস্টিমেট, অ্যাকচুয়াল এস্টিমেট করতে হবে। অ্যাকচুয়াল এস্টিমেটটা কি জিনিস, তার মানে যে এস্টিমেটে কোনো ভুল নাই, সেই ভুলটা কেমন না, তার মানে আমি সংস্কার মুক্ত হয়ে, আমার কুসংস্কার থেকে বের হয়ে এসে, আমার পছন্দ অপছন্দ থেকে বের হয়ে এসে নিরপেক্ষভাবে আমি মূল্যায়ন করব যে হ্যাঁ এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি এই কবির কবিতা ভালো। আমি সেখান থেকে দেখব সেই কবি কে, সেই কবি কোন ধর্মের, সেই কবি কোন পলিটিক্যাল লোক, সে কোন
বংশে জন্মগ্রহণ করেছে, সে ছোট বংশে কি জন্মগ্রহণ করেছে, নিচু বংশে জন্মগ্রহণ করেছে, এগুলো তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় যে কবিতাটি উনি কেমন লিখেছেন, এটি ট্রু এস্টিমেট। ট্রু এস্টিমেট মিনস রিকগনাইজিং অ্যান্ড ডিসকভারিং দ্য কোয়ালিটিস। তার মানে কোয়ালিটি খুঁজে বের করতে হবে কবিতাগুলো থেকে। কবিতায় যে কি কোয়ালিটি আছে সেটা রিকগনাইজ করতে হবে, সেটা স্বীকার করতে হবে, সেটা দেখতে হবে এবং সেখান থেকে খুঁজে বের করতে হবে কোয়ালিটিগুলো। বাই হুইচ দ্য বেস্ট পোয়েমস ক্যান বি মেড। তার মানে আমরা দেখবো যে ওই কবিতাতে বেস্ট পোয়েম হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো দরকার সেই কোয়ালিটিগুলো এই কবিতায় আছে কিনা। যদি থাকে তাহলে হ্যাঁ, ওকে, আমরা বলবো এটি বেস্ট পোয়েম। সে কে লিখেছে? আমার বন্ধু মোহাম্মদ মুরাদুজ্জামান লিখেছে, কি আমার বন্ধু কুমকুম মোহাম্মদ রানা লিখেছে, এটা বিষয় না। আমি লিখবো কিভাবে? আমি দেখবো যে হ্যাঁ সে এটি লিখেছে এবং তার মানটা ভালো। আমি দেখবো সে আমার বন্ধু হলে, আমার বন্ধু আমার কাছের মানুষ, তাই বলে আমি তার কবিতাকে গুরুত্ব দেবো না? ইটস অ্যাবসার্ড। তাহলে কি আমি গুরুত্বহীন? আমি কি নিজেকে গুরুত্বহীন মনে করবো? আমি কি তাহলে গুরুত্বপূর্ণ মানুষ না যে আমার বন্ধু গুরুত্বপূর্ণ হতে পারবে না? আমি যার সাথে নামাজ পড়ি সে গুরুত্বপূর্ণ হতে হবে পারবে না? তার মানে আমাদেরকে কি করতে হবে? তার কবিতা, তার যে ওয়ার্ক, তার যে কাজ, তার যে শিল্প, সে যে ক্রিয়েশনটা করেছে, তার সৃষ্টিকে মূল্যায়ন করতে হবে। এবং সেই সৃষ্টিকে মূল্যায়ন করতে হবে কি দিয়ে? যে কোয়ালিটি গুলো একজন ভালো কবিতা সৃষ্টি করে, সেই ভালো কবিতা সৃষ্টি করার কবিতাগুলো আমাদের এই কবির আছে কিনা। থাকলে উনি আমার বন্ধু হোক, আমার ভাই হোক, আমার ছোট ভাই হোক, আমার ছোট বোন হোক, যেই হোক না কেন, সে যদি লিখে থাকে সেটাই ক্লাসিক কবিতা। এবং সেটি কবিতা অবশ্যই ক্লাসিক কবি হবে, ইট মাস্ট বি ট্রু ক্লাসিক। এবং আমরা কিন্তু অবশ্যই ট্রু ক্লাসিক দেখবো এবং ফলস ক্লাসিককে আমরা অবশ্যই প্রশ্রয় দেব না। তাহলে ট্রু ক্লাসিক বলতে একটা বিষয় আছে এবং ক্লাসিক ফলসও হতে পারে, যেটি আমরা মুখোশ পড়া ক্লাসিক বলতে পারি। ক্লাসিক পোয়েট্রি ইজ দ্য পোয়েট্রি দ্যাট ইজ দ্য বেস্ট কাইন্ড অফ পোয়েট্রি। তো আমরা এখানে দেখছি যে ক্লাসিক পোয়েট্রি হচ্ছে, কবি বলছেন যে ক্লাসিক পোয়েট্রি সেই কবিতা যেটি বেস্ট পোয়েট্রি। তার মানে এর উপরে কোনো কবিতা হয় না। দ্যাট ইজ দ্য বেস্ট কাইন্ড অফ পোয়েট্রি। উই মাস্ট ফিল অ্যান্ড এনজয় দিস কাইন্ড অফ ক্লাসিক পোয়েট্রি অ্যাজ ডিপলি অ্যাজ উই ক্যান। তার মানে আমাদেরকে অনুভব করতে হবে এবং আমাদেরকে এনজয় করতে হবে এই কবিতাগুলো। কিভাবে অনুভব করতে, এনজয় করতে হবে? যতটা গভীরভাবে আমরা পারি সেটা অনুভব করতে হবে। এটাই ক্লাসিক কবিতার বৈশিষ্ট্য। তার মানে আমরা একবার পড়ে, একবার দেখে বা হালকাভাবে চোখ বুলিয়ে আমরা এই কবিতার বিষয়বস্তু, কবিতা থেকে আমরা এনজয় করতে পারবো না, কবিতার রস আমরা আস্বাদন করতে পারবো না। দ্য ডিসকাশন অফ অ্যাবস্ট্রাক্ট ম্যাটার শুড নট বি টেকেন অ্যাজ এ ফিচার অফ হাই কোয়ালিটি পোয়েট্রি। যেমন আমরা বলে থাকি কিছু কিছু কবিতা আছে যে কবিতা ভাই পড়লাম কিন্তু কবিতা বুঝলাম না, কবিতাতে কি গুলো লেখা আছে খুবই উচ্চমানের কবিতা, আমার মাথায় ঢুকলো না। আমার মাথায় ঢুকলো না কেন? এই কথাগুলো এমন সমস্ত অ্যাবস্ট্রাক্ট কথা বলেছে যে আমার যে ব্রেন, আমার যে ধারণা, এই ধারণার সাথে এগুলো যায় না, আমি বুঝি না এগুলো কি কি বলেছে না বলেছে। উচ্চ মার্গের কথা। তো উচ্চ মার্গের কথা হলেই যে কবিতাটা অনেক ভালো হবে তা কিন্তু না। উনি বলছেন যে অ্যাবস্ট্রাক্ট ম্যাটার শুড নট বি টেকেন অ্যাজ এ ফিচার অফ হাই কোয়ালিটি পোয়েট্রি। উচ্চমানের কবিতাকে বলা যাবে না উচ্চমানের কবিতাতে অ্যাবস্ট্রাক্ট ম্যাটার্স থাকবে, এটা বলা যাবে না যে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট ম্যাটার থাকলে সেটা উচ্চমানের কবিতা হবে। উনি বলছেন ইট ইজ ভেরি গুড টু রিড নোন এক্সাম্পলস। উনি বলছেন যে বরং এমন কবিতাতে এমন উদাহরণগুলো থাকবে যেগুলো পাঠকের কাছে পরিচিত। নোন উদাহরণ, নোন পরিচিত। হ্যাঁ, আমার আমার ঘরের সামনে আমি যেটি দেখি, আমি আমার অফিসে যেটি দেখি, আমি আমার কাজে কর্ম যেটি দেখি, আমার মানুষের বন্ধুর মাঝে আমি যেটি দেখি, সেই এক্সাম্পল গুলো থাকলে সেই কবিতাটি হবে হচ্ছে উচ্চমানের কবিতা। অল দ্য পোয়েমস ইন হুইচ ট্যাঞ্জিবল থিংস আর ফাউন্ড আর স্যাম্পলস অফ হাই কোয়ালিটি পোয়েমস। তার মানে উনি বলছেন যে যেগুলো ধরা যায়, ট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল মানে যেটি ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। এই স্পর্শ করা যায় এই সমস্ত জিনিসগুলো যদি কবিতায় পাওয়া যায় তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই কবিতাটা হাই কোয়ালিটি পোয়েম। কারণ এই কবিতার ব্যবহারিক উপযোগ আছে। আমরা ব্যবহারিক উপযোগের কথা শিখেছি আমরা যখন বেকনের লেখা লিখি। হ্যাঁ, কবিতারও ব্যবহারিক উপযোগ থাকতে হবে, সবকিছুরই ব্যবহারিক উপযোগ থাকতে হবে। তা না হলে কি হবে? আমরা যখন ব্যবহারিক উপযোগ পাবো না তখন আমরা শুধু শেল্পেই টাঙিয়ে রাখবো, আমরা ওটিকে গ্রহণ করবো না। কিন্তু কবিতা তো শেল্পে টাঙিয়ে রাখার জন্য না, কবিতা আমাদের জীবনে প্রয়োগ করার জন্য, কবিতা গ্রহণ করার জন্য। কবিতা দিয়ে আপনি আপনার শিশুকে লালন পালন করবেন, কবিতা দিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করবেন, কবিতা দিয়ে আপনি চাকরি করবেন, কবিতা দিয়ে আপনি ব্যবসা করবেন, কবিতা দিয়ে আপনি ধর্ম করবেন। এই সবই কবিতা দিয়ে সম্ভব। স্যাম্পলস অফ দ্য হাইস্ট কোয়ালিটি পোয়েমস, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে কবিতাগুলোতে জীবনের স্পর্শনীয়, দর্শনযোগ্য, স্বাভাবিক জিনিসগুলো থাকে, সেইগুলোই হচ্ছে হাইস্ট কোয়ালিটি পোয়েমস। অ্যান্ড ইট ক্যান বি সেড, এবং কথাও বলা যায় যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হাইস্ট কোয়ালিটি পোয়েট্রি আর ফাউন্ড ইন দিস পোয়েমস। এবং বলা যায় যে এই কবিতার যে ক্যারেক্টারিস্টিক গুলো, বৈশিষ্ট্যগুলো, এগুলো পাওয়া যায় কোথায়? পাওয়া যায় হচ্ছে এই কবিতাগুলোতে।
এই কবিতাগুলোতে পাওয়া যায়, যে কবিতাগুলোতে কি আছে, এই বাস্তব উদাহরণগুলো আছে। অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো ধরা ছোঁয়া যায় না এমন বিষয় না। দ্য শর্ট প্যাসেজ, যে শর্ট প্যাসেজগুলো অ্যান্ড লাইনস অফ দ্য পোয়েমস হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন অ্যান্ড আদার্স হ্যাভ টু বি মেমোরাইজড। তার মানে এই এদের কবিতাগুলো আমাদের কিছু লাইন এবং প্যাসেজ মুখস্থ রাখতে হবে, আমরা আগেই শিখেছি এটা। অ্যান্ড দিস শুড বি ইউজড অ্যাজ টাচস্টোন, এবং এই কবিতার লাইনগুলোকে আমরা কষ্টি পাথর হিসেবে ব্যবহার করব, যে কষ্টি পাথর দিয়ে আমরা মান নির্ণয় করব যে হ্যাঁ কবিতার এইটার সাথে আমরা এটা প্যারামিটার, এটা একটা থার্মোমিটার হিসেবে ব্যবহার করব আমরা এটিতে। দ্য পোয়েমস উই ওয়ান্ট টু রিড, যে কবিতাগুলো আমরা পড়তে চাই, মাস্ট বি এক্সামাইন্ড বাই দিস টাচস্টোনস। এটা কি করতে হবে, অবশ্যই এই টাচস্টোন দিয়ে পরীক্ষা করতে হবে, এই টাচস্টোন দিয়ে এক্সামাইন করতে হবে। দিস প্যাসেজ অর লাইন ডাজ নট নিড টু বি সিমিলার টু দ্য পোয়েম ইউ রিড। এই কবিতাটা যে আমরা পড়বো আর যে কবিতাটাকে আমরা নিয়েছি আমরা আমরা টাচস্টোন হিসাবে, আমাদের কোষ্ঠী পাথর হিসাবে নিয়েছি, এই কোষ্ঠী পাথরে নেওয়া কবিতা আর যে কবিতাটা আমি পড়বো বা যে কবিতাটাকে পরীক্ষা করব, এই দুটো কবিতায় সিমিলার হতে হবে তা কিন্তু নয়, একই রকম হতে হবে তা বলা হচ্ছে না। বাট ইফ ইউ ক্যান ইউজ দিস প্যাসেজেস অর লাইনস স্কিলফুলি, তার মানে আমি যদি এই প্যাসেজগুলো যেটা আমি কোষ্ঠীপাথর হিসেবে নিয়েছি, সেই প্যাসেজগুলো যদি আমি খুবই দক্ষভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমি কি করব, আমি we will be able to identify the presence and absence of the best poetic qualities। তার মানে কবিতাতে সর্বোত্তম যে গুণাবলীগুলো থাকা দরকার কবিতাতে, অ্যাবসেন্স এন্ড প্রেজেন্স অফ দ্য কোয়ালিটিজ ইন দ্য পোয়েমস ইউ আর রিডিং, আমরা কিন্তু সেটা পেয়ে যাবো যে এটা আছে আর এইটা নাই, আমরা ধরতে পারবো। তার মানে ওই টাচস্টোন দেখে দেখে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই কবিতাতে, হোমারের এই কবিতাতে এটা আছে, কিন্তু আমি দেখলাম যে ব্লেকের এই কবিতাতে এটি নাই, আমি দেখলাম এই কবিতাটাতে এটা আছে কিন্তু ওয়ার্ডসওয়ার্থের কবিতাতে এটি নাই। এরকম সাম স্কলার্স থিঙ্ক দ্যাট, কিছু কিছু বিদ্বানরা মনে করে যে সাম ফিচার্স অফ এক্সিলেন্স শুড বি লেফট ফ্রম দ্য পোয়েট্রি, মানে কবিতায় কিছু কিছু এক্সিলেন্সের যে বিষয়গুলো থাকে, কবিতাকে অনেক সুন্দর করার জন্য, কবিতাকে অনেক মানসম্মত করার জন্য কিছু কিছু বিষয় রাখতে হয়। তো এই বিষয়গুলো রাখার জন্য সাম স্কলার্স থিঙ্ক দ্যাট সাম ফিচার্স অফ এক্সিলেন্স শুড বি লেফট, এগুলোকে বাদ দিতে হবে। টু স্যাটিসফাই দেম, তাদেরকে স্যাটিসফাই করার জন্য আর্নল্ড সেজ দ্যাট বোথ দ্য কন্টেন্ট অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য স্টাইল অফ দ্য পোয়েম মেক এক্সেলেন্ট পোয়েমস। তার মানে কি বলছেন উনি, উনি বলছেন যে আম, তার মানে হচ্ছে আর্নল্ড সেজ বোথ দ্য কন্টেন্ট অফ দ্য পোয়েম, কবিতার যে বিষয়বস্তু এবং কবিতার যে স্টাইল, এই দুটোই কিন্তু হতে হবে হচ্ছে এক্সেলেন্ট। তার মানে শুধুমাত্র কবিতার বিষয়বস্তু এক্সেলেন্ট হলো কিন্তু আমাদের স্টাইল এক্সেলেন্ট হলো না, তাহলে কবিতাটা কিন্তু ট্রু হবে না, কবিতাটা সুন্দর হবে না। উনি বলছেন বাট দ্য কন্টেন্ট এন্ড স্টাইল মাস্ট বি ভেরি হাই কোয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ। তার মানে স্টাইলটা হতে হবে খুবই উচ্চমানের, সৌন্দর্য বিশিষ্ট, মূল্য বিশিষ্ট এবং শক্তি বিশিষ্ট। আমরা আগে এগুলো ব্যাখ্যা করেছি। বাট আর্নল্ড ডিড নট স্পেসিফাই দিস ভ্যালু অর মার্ক, কিন্তু উনি কিন্তু বলেন নাই যে এই মানটা কেমন বা এই চিহ্নটা কেমন, কোন চিহ্ন দেখলে বা কোন মান দেখলে আমি বুঝবো যে এই কবিতাটি উচ্চমানের কবিতা। উনি বলছেন যে ইট ইজ আপ টু দ্য রিডার, এটা পাঠককেই বুঝতে হবে, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মার্ক অর আইডেন্টিটি অফ হাই কোয়ালিটি পোয়েট্রি। হাই কোয়ালিটি বা উন্নত মানের পোয়েট্রিতে কি কি থাকবে, এই মানগুলো কবি বলে দেন। ম্যাথু আর্নল্ড বলেন নাই, ম্যাথু আর্নল্ড না বলে উনি কি বলছেন, উনি বলছেন যে এটি পাঠকই বলবে, পাঠকই বুঝে নেবে যে এটি আসলে কোনটি। হ্যাঁ আমরা জানি যে আমরা অনেক কিছু কিন্তু আমাদেরকে বোঝানো যায় না, আমাদেরকে কেউ বোঝাতে পারবে না অনেক কিছু, কিন্তু আমরা যখন সেই বিষয়টা নিজেরা অবজার্ভ করি, নিজেরা দেখি, তখন কিন্তু নিজেরা এমনি বুঝতে পারি যে এটা কি জিনিস। ইফ এ পোয়েম হ্যাজ ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, যদি এটি কবিতার কি থাকে, সত্য থাকে এবং সিরিয়াসনেস থাকে, দেন দ্য ওয়ার্ড চয়েস অ্যান্ড স্টাইল অফ দ্য পোয়েম অটোমেটিক্যালি বিকামস ক্লিয়ার। তখন কিন্তু কি হয়ে যায়, ওয়ার্ড চয়েস মানে হচ্ছে আমরা যে শব্দ চয়ন করি এবং শব্দ চয়ন এবং স্টাইলের, কবির স্টাইলটা অটোমেটিক্যালি গ্রেট হয়ে যায়, মানে অনেক বেশি হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে এটা বেশি হয়ে যায়। তার মানে এই কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা জানি যে যদি আপনি আপনার কাজের কোয়ালিটি ভালো রাখেন তাহলে সেটা এমনিতেই জনপ্রিয় হয়ে যাবে। এর জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। তো এর জন্য আপনাকে অনেক বেশি মার্কেটিংও করতে হবে না। তো সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা বেশি গুরুত্বপূর্ণ। এটাই বলছে যে কিছু কিছু জিনিস আছে যে আপনি যদি এই কবিতায় সেগুলো সিরিয়াসনেস ঢুকিয়ে দেন এবং সিরিয়াসনেস যদি ঢুকে যায় কবিতায়, তাহলে ওয়ার্ড চয়েস এবং স্টাইলের কবিতার যে স্টাইলটা সেটা এমনি এমনি গ্রেট হয়ে যাবে। এটার চেষ্টা করতে হবে না, এটা এমনি পেরে যাবে। দিস টু আর ভেরি মাচ রিলেটেড টু ইচ আদার। তার মানে হচ্ছে এই যে আমরা যেটা বললাম একটু আগে, যে স্টাইল আর হচ্ছে কন্টেন্ট, কবিতা হচ্ছে স্টাইল আর কন্টেন্ট, এই যে এই স্টাইল আর কন্টেন্টটা অবশ্যই একে অপরের সাথে খুবই সম্পর্কিত। টু শো দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য জেনারেল প্রিন্সিপালস of that Arnold has provided for evaluating poetry. For so long, Arnold had made a review of English poetry from Geoffrey Chaucer
জেফ্রি চসার অ্যান্ড টু রবার্ট বার্নস। তাহলে আমরা দেখছি যে উনি কি করছেন, উনি রবার্ট বার্নস পর্যন্ত, এই রবার্ট বার্নস পর্যন্ত চলে এসেছেন। তার মানে 15 সেঞ্চুরি থেকে রবার্ট বার্নসের পর্যন্ত উনি চলে এসেছেন। কি জন্য এসেছেন? উনি এই ওনাদের কবিতাগুলোকে নিয়ে এসেছেন আমাদের সামনে, ওনাদেরকে সামনে নিয়ে এসে দেখিয়েছেন যে ওনাদের কবিতাগুলো ক্লাসিক কিনা, ওনাদের কবিতাগুলো ঠিক আছে কিনা, ওনাদের কবিতাগুলো আমাদের জন্য ক্লাসিক কিনা, এটা উনি দেখিয়েছেন। এবং দেখানোর জন্য উনি কি করেছেন, সর্বপ্রথম নিয়ে এসেছেন চসারকে এবং সর্বশেষে নিয়ে এসেছেন রবার্ট বার্নসকে। চসার হচ্ছে 15 সেঞ্চুরির কবি এবং রবার্ট বার্নস 18 সেঞ্চুরির কবি। তো ওনাদের মাঝখানে তিনি অনেককেই দেখিয়েছেন, আমরা সেগুলো এখন দেখব। এবং উনি কি করেছেন, উনি এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন। দ্য সাবজেক্ট ম্যাটার অফ চসার্স পোয়েট্রি, কবিতার সাবজেক্ট ম্যাটার, চসারের যে সাবজেক্ট ম্যাটার, এটি হলো সাবজেক্ট অফ চসার্স পোয়েট্রি, হিজ ভিশন, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে দূরকল্পনা, দ্য রিপ্রেজেন্টেশন অফ লাইফ, তার যে জীবনের যে বাস্তবায়ন, জীবনের যে চিত্রায়ন, জীবন চিত্রণ, ইট ইনক্লুডস, এর মধ্যে তার কবিতার মধ্যে কি আছে, গ্রেটনেস আছে, তার কবিতার মধ্যে ফ্রিডম আছে, ব্রিলিয়ান্স আছে, ঔজ্জ্বল্য দেখি আমরা, ইন্টেলেক্ট দেখি, বুদ্ধিমত্তা দেখি, এবং তার কবিতার মধ্যে আমরা দেখি উদারতা। তার মানে উনি একজন বড় কবি। হি হ্যাজ মেজার্ড পিপুল উইথ এ রিয়েল হিউম্যান পার্সপেক্টিভ। তিনি প্রথম কবি তিনি একজন গ্রেট কবি, কারণ তিনি মানুষকে দেখেছেন মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন মানুষকে। উনি ও শুধু রাজা এবং রানীদেরকে নিয়ে কথা বলেননি, বরং উনি সবাইকে নিয়ে কথা বলেছেন। হি হ্যাজ মেজার্ড পিপুল উইথ এ রিয়েল হিউম্যান পার্সপেক্টিভ বাট হিজ পোয়েট্রি ল্যাক্স হাই সিরিয়াসনেস। এখানে কিন্তু আমরা দেখলাম আমরা একটা ফল দেখলাম, কারণ উনি খুব গুরুত্ব দিয়ে বললেন যে চসার অনেক ভালো করেছে, কিন্তু পরে বলছে যে তার কবিতায় সিরিয়াসনেস অভাব আছে। তো এগুলো আমরা আগে ব্যাখ্যা করেছি। চসার্স ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বাট দিস প্রবলেম ক্যান বি ইজিলি সলভ। তার ভাষাটা কঠিন এবং ডিফিকাল্ট, কিন্তু এই সমস্যার সমাধান করা যায়, এটা বোঝা যায়, কিছু ভালো করে পড়লে বোঝা যায়। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে চসার্স পোয়েম উইল বি রেড মোর অ্যান্ড মোর, আরো বেশি পড়া হবে। বাট চসার ইজ নট ক্লাসিক পোয়েট। যে চসারকে কি বলা যায় না, ক্লাসিক পোয়েট বলা যায় না। চসার্স পোয়েট্রি ল্যাক্স দ্য স্ট্যান্ডার্ড অফ বিং এ ট্রু ক্লাসিক। একটি ট্রু ক্লাসিক হওয়ার যে গুণগুলো থাকে, যে মানগুলো থাকে, সেই মানের অভাব আছে হচ্ছে চসারের কবিতায়। দিস ক্যান বি ইজিলি এক্সামিন, এটা পরীক্ষা করে দেখা যেতে পারে। তার মানে উনি বলছেন যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন। তার মানে আপনি যদি দান্তের একটি কবিতা নেন বা হোমারের একটি কবিতা নেন এবং এদের সাথে চসারের তুলনা করেন, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, চসারের কিছু সমস্যা আছে, কিছু ঘাটতি আছে। It can be easily examined if a passage written by Chaucer can be compared with a passage written by Dante. হ্যাঁ, এটা আমরা বুঝতে পেরেছি। Dante has been called the first classic poet of Christian society. খ্রিস্টান সোসাইটির প্রথম ক্লাসিক পোয়েট বলা হয় দান্তেকে। চসার could not be a classic poet. চসার একটি ক্লাসিক পোয়েট হতে পারেন নাই, because even if the content of his poems was found to be true, যদিও তার কবিতার বিষয়বস্তুগুলো ছিল ঠিক সত্য, there was no high seriousness, এখানে কোনো হাই সিরিয়াসনেস ছিল না, এজন্য উনি বিখ্যাত, উনি ক্লাসিক হতে পারেন নাই। শেক্সপিয়ার এন্ড মিল্টন আর টু গ্রেট ক্লাসিক পোয়েটস, কিন্তু এরপরে চসারের পরে কিন্তু শেক্সপিয়ার এসেছেন এবং শেক্সপিয়ারের পরে মিল্টন এসেছেন, তারা কিন্তু দুজন ক্লাসিক পোয়েট হয়েছেন। বাট জন ড্রাইডেন আর আলেকজান্ডার পোপ ক্যানট বি কল্ড ক্লাসিক পোয়েটস, কিন্তু এরপরে কিন্তু এসেছেন আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেন, তাদেরকে কিন্তু উনি ক্লাসিক পোয়েট বলতে পারছেন না। যদিও আমরা জানি জন ড্রাইডেন এবং আলেকজান্ডারকে বলা হয় নিও ক্লাসিক্যাল পোয়েট এবং তারা ক্লাসিকদেরকে ফলো করেছিলেন। জন ড্রাইডেন ইজ দ্যাট পাওয়ারফুল অ্যান্ড গ্লোরিয়াস ফাউন্ডার। তার মানে জন ড্রাইডেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে উনি একজন ফাউন্ডার, উনি একটি স্টাইলের প্রতিষ্ঠা করেছেন। ওনাকে বলা হয় আধুনিক নাটকের কবি, প্রতিষ্ঠাতা। আলেকজান্ডার পোপ ইজ ব্রিলিয়ান্ট স্টার অফ দ্য এজ অফ 18th সেঞ্চুরি লজিক অ্যান্ড প্রোজ, এবং আলেকজান্ডার পোপ হচ্ছে সেই 18তম সেঞ্চুরির যে একটি যুগ ছিল, যুক্তি, রিজন অ্যান্ড প্রোজ, তার মানে রিজন অর্থ যুক্তি, REASON, রিজন অ্যান্ড প্রোজের যে যুগটা ছিল, তার মানে যুক্তি এবং গদ্যের যুগের কিন্তু ছিলেন ব্রিলিয়ান্ট স্টার, বলা যায় প্রতিষ্ঠাতা। Their poems about people do not lack poetic greatness. তাদের যে কবিতাগুলো সেগুলোতে কিন্তু এই পোয়েটিক গ্রেটনেস যেগুলো দরকার থাকে একটি কবিতার জন্য, পোয়েটিক গ্রেটনেস,
ফ্রিডম, ইনসাইট, উদারতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের অভাব ছিল না। কিন্তু এই কবিতাগুলোতে অভাব কি ছিল? পোপ এবং ড্রাইডেনের কবিতায় সিরিয়াসনেসের অভাব ছিল। সিরিয়াসনেস কিন্তু সিরিয়াস হতে হবে। সিরিয়াসনেসের অভাব ছিল ইজ নট ফাউন্ড ইন দ্য ডিসকাশন অফ হিউম্যান লাইফ। তারপর হিউম্যান লাইফের আলোচনায় যে সিরিয়াসনেসটা দরকার হয় ক্লাসিক কবিতা হওয়ার জন্য, সেটা তাদের কবিতায় অভাব ছিল। দ্য আইডিয়াস দে হ্যাভ অ্যাপ্লাইড ইন পোয়েট্রি ক্যানট বি অ্যাপ্লাইড ইন লাইফ। যেগুলো তারা জীবনে প্রয়োগ করতে, যারা কবিতায় যেগুলো প্রয়োগ করেছে সেগুলো জীবনে প্রয়োগ করা যায় না। সো জন ড্রাইডেন অ্যান্ড আলেকজান্ডার পোপ, তাই আলেকজান্ডার পোপ এবং জন ড্রাইডেনকে বলা যায় না যে তারা আসলে ক্লাসিক কবি। বাট দে আর ক্লাসিক্স অফ প্রোজ, কিন্তু তাদেরকে ক্লাসিক অফ প্রোজ বলা যায়। টমাস গ্রে ইজ দ্য অনলি পোয়েট অফ দ্য পোপ অ্যান্ড ড্রাইডেন এরা। ওই যুগে, তার মানে পোপ এবং ড্রাইডেন যে যুগে রাজত্ব করেছেন, সেই রাজত্বের যুগে কিন্তু গ্রে ছিলেন হচ্ছেন সবচেয়ে একজন ক্লাসিক কবি। কিন্তু ক্লাসিক কবি হয়েও কিন্তু ওনাকে সেই মূল্যায়নটা করা হয়নি। কেন করা হয়নি? টমাস গ্রে যে হি ইজ লাইক ওয়ান অফ দ্য গ্রেট ক্লাসিক পোয়েটস অফ গ্রিস। এবং গ্রিসে যে আছে, তার মানে বড় বড় ক্লাসিক কবিগুলো ছিলেন, তাদের মতো উনি ছিলেন একজন ক্লাসিক কবি। হি হ্যাজ বিন ইন দ্য কোম্পানি অফ দ্য গ্রেট ক্লাসিক্স পোয়েটস অফ দ্য গ্রিসের ক্লাসিক কবিদের সঙ্গ উনি পেয়েছেন। অ্যান্ড হি হ্যাজ ক্যাপচার দেয়ার স্টাইল, তাদের যে স্টাইলটা, এই ক্লাসিক গ্রিসের ক্লাসিক কবিদের স্টাইল উনি গ্রহণ করেছেন। দেয়ার আউটলুক, তাদের দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, সেগুলো তারা গ্রহণ করেছেন। ইফ হি হ্যাড বিন বর্ন এট এ টাইম অ্যাফোর্ডেবল টু হিম, যদি এমন একটা যুগে তিনি বসবাস করতে পারতেন যে যুগটা তার জন্য ফেভারেবল অনুকূলের একটা যুগ যদি তিনি পেতেন, তার পক্ষের যুগ পেতেন, তাহলে এই ভদ্রলোক অনেক বেশি গেইন করতে পারতেন। তাহলে হিজ ওয়ার্কস উড নট হ্যাভ বিন সো উইক, তার লেখাগুলোকে এত উইক হতে হতো না এবং এত কম পারফেক্ট হতো না এই গ্রেট লেখাগুলো। অন্যদিকে ম্যাথু আর্নল্ড বলছে the difference between the poetry of Pope, Dryden and the poets of their groups and Thomas Gray's poetry. উনি টমাস গ্রের কবিতার সাথে পোপ এবং ড্রাইডেনের কবিতা এবং তার এলাকা, তার অনুসারীদের কবিতার পার্থক্যটা উনি দেখাচ্ছেন। পোপ এবং ড্রাইডেনের কবিতাগুলো কি হয়েছে? আর বর্ন অ্যান্ড ডেভেলপড ইন দেয়ার ওয়ে, তাদের বুদ্ধিমত্তা, তাদের রসবোধ, তাদের বুদ্ধিমত্তা মানসিকতা থেকে তৈরি হয়েছে। অরিজিনাল পোয়েট্রি ইজ বর্ন অ্যান্ড ডেভেলপস ইন দ্য সোল। কিন্তু উনি বলছেন ট্রু পোয়েট্রি যেটা, অরিজিনাল পোয়েট্রি যেটা, সেটা কিন্তু তৈরি হতে হবে থেকে, সোল থেকে, উইট থেকে না, ব্রেন থেকে না, হেড থেকে না, বরং হার্ট থেকে তৈরি হতে হবে, সোল থেকে তৈরি হতে হবে। টমাস গ্রেস পোয়েমস আর রিটেন দ্যাট ওয়ে, এবং টমাস গ্রের কবিতাগুলো সেভাবে লেখা। এটাই পার্থক্য টমাস গ্রের সাথে পোপ এবং ড্রাইডেনের। আর্নল্ড সেজ অফ রবার্ট বার্নস, এরপরে কিন্তু রবার্ট বার্নসকে নিয়ে আসেন উনি। ট্রু জিনিয়াস ইজ রিফ্লেক্টেড ইন হিজ স্কটিশ পোয়েট্রি। উনি বলছেন যে রবার্ট বার্নস একজন মহান কবি, এবং এই মহান কবির যে প্রকৃত প্রতিভা, এটি কিন্তু ইংলিশ কবিতা প্রকাশ হয়নি। উনি যে ইংলিশে কবিতাগুলো লিখেছেন সেগুলো প্রকাশ হয়নি, বরং স্কটিশ ভাষায় উনি যে কবিতাগুলো লিখেছেন, স্কটল্যান্ডের ভাষায় স্কটিশ, সেগুলোতে ওনার ট্রু জিনিয়াস প্রকাশ পেয়েছে। তো রবার্ট বার্নস এর পোয়েট হু ইউজেস পাওয়ারফুল, এই কবিতে কি করেছেন কবি? উনি একে পাওয়ারফুল আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এবং হ্যাজ মেড দ্য আইডিয়াস অফ পোয়েট্রি অ্যাপ্লিকেবল ইন লাইফ, এবং জীবনের জন্য প্রয়োগযোগ্য করেছেন কিভাবে? কারণ উনি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। কারণ ল্যাঙ্গুয়েজ যদি আমি বুঝি, তাহলে কবিতার বিষয়টা আমি আমার জীবনে প্রয়োগ করতে পারবো, না হলে কবিতার জায়গায় থেকে যাবে, আমি আমার জায়গায় থেকে যাব। সো ফার বার্নস পোয়েট্রি has more power than Chaucer's poetry. উনি বলছেন যে চসারের কবিতার চাইতে বার্নের কবিতার শক্তি বেশি, যদিও চসারের কবিতায় চার্ম বেশি, মুগ্ধতা বেশি, কিন্তু এর কবিতায় মুগ্ধতা কম। But the high seriousness in the poetry of the great classic poets is born pure sincerity. Pure মানে হচ্ছে নিখুঁত sincerity থেকে হাই সিরিয়াসনেস তৈরি হয়। গ্রেট ক্লাসিক পোয়েটদেরকে হাই সিরিয়াসনেস তৈরি হয় কোথা থেকে? পিওর সিনসিয়ারিটি থেকে, মানে পুরোপুরি আন্তরিকতা থাকতে হবে, কবিতায় কোনো ফেক কিছু থাকা যাবে না, এবং কবিতায় থাকতে হবে পুরোপুরি নিজেকে সঁপে দেওয়া, কবিতার জন্য কবি, হুইচ উইল নট ফাইন্ড ইন বার্নস পোয়েট্রি। কিন্তু এই বিষয়টি কিন্তু এই হাই সিরিয়াসনেসটা আমরা পাই না কোথায়? বার্নসের কবিতাতে। দ্য কন্টেন্ট অফ বার্নস পোয়েম ইজ ফাইন, তার মানে তার কবিতার যে বিষয়বস্তুগুলো সেগুলো ঠিক আছে, দ্য স্টাইল ইজ ফাইন, স্টাইলও ঠিক আছে, বাট হি ডিড নট হ্যাভ দ্য পোয়েটিক কোয়ালিটিস অফ গ্রেট ক্লাসিক্স। কিন্তু গ্রেট ক্লাসিক হওয়ার জন্য, উনি ক্লাসিক বলছে ওনাকে, কিন্তু গ্রেট ক্লাসিক হওয়ার মতো তার একটা সম্ভাবনা, একটা সমস্যা আছে, তার একটা ঘাটতি আছে। এনিওয়ান ক্যান বি মিসলেড ইফ দে মেক এ পার্সোনাল অ্যাসেসমেন্ট ইন দ্য কেস অফ বার্নস। যদি বার্নসকে যদি কেউ তুলনা করে যে ওনারকে
ব্যক্তিগত কিছু বিষয় আছে, ওনাকে ব্যক্তিগতভাবে যদি কেউ মূল্যায়ন করতে যায়, পার্সোনাল এস্টিমেট করে, এই পার্সোনাল এস্টিমেট করলে কিন্তু সে একজন মিসলেড হবে, তার মানে হচ্ছে ভুল পথে পৌঁছাতে হতে পারে। দ্য ডেঞ্জার ইজ ইভেন গ্রেটার। এই বিপদটা আরো বেশি হবে যদি আপনি বায়রনের বেলায় যান, শেলির বেলায় যান এবং ওয়ার্ডসওয়ার্থের বেলায় যান। কারণ হচ্ছে কি, কারণ ওয়ার্ডসওয়ার্থ, শেলি এবং বায়রন তারা তার কবিতাগুলোকে নিয়ে এসেছে একেবারে পার্সোনাল পর্যায়ে। আমরা জানি যে আমরা তাদের কবিতাগুলো অলরেডি পড়েছি। এই কবিতাগুলো পড়ে আমরা দেখেছি যে বায়রন পার্সোনাল ছিলেন, ওয়াটসন পার্সোনাল ছিলেন এবং শেলি পার্সোনাল ছিলেন। তো এই বিষয়গুলো আমরা আগে দেখেছি। সো আর্নল্ড ডিড নট টেক দেম সিরিয়াসলি। তাই আর্নল্ড কিন্তু তাদেরকে ধরে নাই যে তাদেরকে ক্লাসিক কবি হিসেবে নেওয়া যায়, এটা উনি ভাবনাই আনেন নাই। এক্সপ্লেনিং হিজ টাচস্টোন মেথড, উনি যে টাচস্টোন মেথডটা বলছেন যে এটি টাচস্টোন মেথড, যে কিছু টাচস্টোন কবিতার লাইন বা প্যাসেজ নিয়ে আসতে হবে এবং সেই প্যাসেজগুলো দিয়ে পরীক্ষা করতে হবে যে হ্যাঁ এই কবিতাগুলো ঠিক আছে কিনা, অন্য কবিতাগুলো সুন্দর কিনা। আর্নল্ড এক্সপ্রেসেস হিজ অপিনিয়ন দ্যাট গুড লিটারেচার উইল নেভার লুজ ইটস ভ্যালু। উনি বলছেন যে হ্যাঁ ভালো কবিতা, ভালো সাহিত্য কখনো তার মূল্য হারাতে পারে না। অলদো ভালগারিটি অ্যান্ড চিপনেস, যদিও কিছু কবি, কিছু লেখক তাদের কবিতার মধ্যে ভালগারিটি নিয়ে আসে, অশ্লীলতা নিয়ে আসে এবং চিপনেস নিয়ে আসে, কি জন্য, যাতে তাদের লেখাটা পাঠক বেড়ে যায়, সাধারণ পাঠক বেড়ে যায়। কিন্তু দ্য কোয়ালিটি অফ গুড লিটারেচার ইজ এনশিওরড বাই প্রিজার্ভিং হিউম্যানিটি। কিন্তু না ভালগারিটি, না কোনো ভালগারিটি, না কোনো চিপনেস, বরং হিউম্যানিটিকে যদি প্রিজার্ভ করে থাকে কোনো সাহিত্য, তাহলে সেই সাহিত্যই অমর হয়, কারণ মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। আর্নল্ড বিলিভ সো মাচ ইন দ্য পাওয়ার অফ পোয়েট্রি। আর্নল্ড বিশ্বাস করতেন কবিতার ইয়াতে বিশ্বাস করতেন। আর্নল্ড কবিতার শক্তিতে বিশ্বাস করতেন এবং উনি বিশ্বাস করতেন যে কবিতা এক সময় হবে মানুষের আলটিমেট সোর্স অফ কমফোর্ট, আলটিমেট সোর্স। ইয়েস, আর কোনো জায়গা থাকবে না মানুষের যাওয়ার, মানুষ আর কোথাও তার শান্তি পাবে না, তার স্বস্তি পাবে না, তার শক্তি পাবে না। শক্তি পেতে হলে এবং শক্তি পেতে হলে, আরাম পেতে হলে, ভালো থাকতে হলে একটি অবলম্বন থাকবে, সেটি হচ্ছে কবিতা। এবং কবিতাকে যখন আমরা বলবো ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, তো হ্যান্ড নোট দেওয়া থাকবে এবং হ্যান্ড নোটটি আপনারা কালেক্ট করে নেবেন। আর আমাদের ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন। আর আমরা বলছি এই গানটি একটু বলি। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই।